ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সোনার কেল্লা ফিল্মে গাড়িতে যেতে যেতে মন্দার বোস জটায়ুকে বলছে, আপনি কার পক্ষে লড়ছেন, মোগল না রাজপুত? তো মহারাষ্ট্র হোক কিংবা বাংলার 3 কেন্দ্রের উপনির্বাচন, দিনভর দৈরথ চলল সর্বত্র। বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে ভোট হলো 3 জেলা 3 কেন্দ্রে। একদিকে করিমপুরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই মার খেলেন বিজেপি প্রার্থী, তো অন্যদিকে কালিয়াগঞ্জে বিধিভঙ্গের অভিযোগ উঠল খোদ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই। আবার মহারাষ্ট্রের মহানাটকের জবনিকা পড়ল না আজও। শরদ পাওয়ার নাকি অজিত পাওয়ার, কার পাওয়ার প্লে শেষ পর্যন্ত বাজিমাত করবে আর কার শেষ পর্যন্ত পাওয়ার কাট হবে তা নিয়ে তুঙ্গে জল্পনা। শপথ গ্রহণকে চ্যালেঞ্জ করে শিবসেনা, এনসিপি আর কংগ্রেসের মামলায় আগামীকাল রায় দেবে সুপ্রিম কোর্ট। আর এরই মধ্যে কিছুক্ষণ আগে মুম্বাইতে নিজেদের শক্তি প্রদর্শন করলো বিজেপি বিরোধী দলগুলো। তবে আমরা আলোচনা শুরুতেই আপনাদের দেখাবো করিমপুরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই মার খেলেন প্রার্থী। দেখুন। নদিয়ার করিমপুরের বিজেপি প্রার্থীকে কিল, চড়, ঘুষি। তারপর সজোরে লাথি। সোমবার বিধানসভা উপনির্বাচনের দিন করিমপুর বিধানসভার অন্তর্গত পিপুলখোলায় ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের কাছে এই ঘটনা ঘটে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সামনেই মারধর করা হয়। জয়প্রকাশ মজুমদারকে একেবারে ধাক্কা মেরে লাথি মেরে ফেলে দেওয়া দেখতে পাচ্ছি। এই যে জায়গায় ঝোপের মধ্যে লাথি মেরে ফেলে দিল জয়প্রকাশ মজুমদারকে। জয়প্রকাশ মজুমদার দেখতে পাই ছিটকে গিয়ে পড়েন। জয়প্রকাশ মজুমদার নিজে দৌড়াচ্ছেন এবং দেখতে পাচ্ছি সামনের দিকে কিন্তু বিক্ষোভকারীরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন জয়প্রকাশ মজুমদারকে, তারা কিন্তু এই জায়গায় এখনো পর্যন্ত রয়েছে। এসব তৃণমূলের গুন্ডা, এরা ভোট লুট করতে এসেছিল। এই আঘাত আজ আছে, কাল মিটে যাবে, কিন্তু গণতন্ত্রের উপর যে মমতা বাহিনীর আঘাত, সেটা কবে মিটবে, কবে বাংলা তার থেকে মুক্তি পাবে, সেটাই ঘটনা। না, লাথিটা কার লাথি? বিজেপির নিজের দলের লাথি না জনগণের লাথি? সেটা আগে ঠিক হোক। এই সমস্ত কিছু করে যদি বললাম তো সহানুভূতি আদায় করা যায়। উপনির্বাচন নিয়ে বাকযুদ্ধে জড়িয়েছে দুপক্ষ। অবিলম্বে জেলা শাসক গ্রেপ্তার হওয়া উচিত। তিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। অবিলম্বে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, যিনি হচ্ছেন কাস্টোডিয়ান অফ দ্য ল অ্যান্ড অর্ডার, তাদের অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এই ঘটনার জন্য। এবং এই পুরো ঘটনাটাই ঘটছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে। দিল্লিকে ইতিমধ্যেই আমার সাথে ডেপুটি চিফ ইলেকট্রাল অফিসারের কথা হয়েছে। দিল্লির নেতৃত্বকেও আমি ফোন করেছি। দিল্লির যিনি অবজারভার কৈলাস বিজয়বর্গীজি আমায় ফোন করেছিলেন, আমি তার সাথে কথাও বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেয়ে দেয়ে কাজ নেই যে 3টে উপনির্বাচনের জন্য তিনি এই সময় ব্যয় করবেন যাতে পুলিশরা ভোট লুট করে। এই সমস্ত আজগুবি কথাবার্তা বলে বিজেপির মুখ হওয়ার চেষ্টা করছেন, এ তো লাভ হবে না। বিজেপি প্রার্থীর আক্রান্ত হওয়ার নেপথ্যে কি ম্যাচ ফিক্সিং, প্রশ্ন করছে কংগ্রেস। আমি প্রশ্ন রাখছি যে নির্বাচন কমিশন কি করছেন, এবং এটা কি একটা ম্যাচ গড়াপেটা, এটা কি একটা ম্যাচ ফিক্সিং, এটা কি যুদ্ধ একটা খেলা? তার পার্সোনাল সিকিউরিটি যারা ছিল তারা কোথায় ছিলেন? বিজেপি প্রার্থীকে মারধরের ঘটনায় নিন্দা করেছে সিপিএম। আজকে তৃণমূল যেভাবে আক্রমণ করেছে এবং জঙ্গলের মধ্যে লাথি মেরে ফেলে দিয়ে, গণতন্ত্রের লজ্জা, এটা মেনে নেওয়া যায়। বিজেপি প্রার্থীকে মারধরের ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে ফোন করে রিপোর্ট তলব করেন উপমুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। নির্বাচন কমিশন সূত্রে খবর, নদিয়ার পুলিশ সুপারের পাঠানো রিপোর্ট অনুযায়ী বিজেপি প্রার্থীকে লিখিতভাবে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিতে বলা হয়েছিল, কিন্তু নিরাপত্তারক্ষী নিতে অস্বীকার করেন তিনি। অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এই হামলা চালিয়েছে বলে রিপোর্টে দাবি। অন্যদিকে জেলা শাসকের পাঠানো রিপোর্ট অনুযায়ী হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও প্রশাসনের কর্তারা। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পৃথকভাবে রিপোর্ট দিয়েছেন রাজ্য পুলিশের ডিজিও। দিল্লি নির্বাচন কমিশনের রিপোর্টগুলি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। করিমপুরের বিজেপি প্রার্থী আক্রান্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই করিমপুর বিধানসভার থানারপাড়ার দোগাছিতে তৃণমূলের বিরুদ্ধে অবৈধ জমায়েতের অভিযোগ ওঠে। প্রতিবাদে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হয়।
দলীয় প্রার্থীর কাছে নালিশ করেন বিজেপি কর্মীরা। এরপরই বহিরাগতদের তাড়া করেন জয়প্রকাশ মজুমদার। নৃশংসভাবে ভোটারদের মেরেছে, নৃশংসভাবে মহিলা পুলিশ ছিল না, পুলিশ জানতো না, লোকাল পুলিশ জানতো না, এতগুলো লোক মার খেলেও লোকাল পুলিশ জানতো না। জয়প্রকাশকে পাল্টা কটাক্ষ করেছেন অনুব্রত মণ্ডল। সে নিজের দোষে পড়ে গেছে, চলতে জানে না, সে কি করে পা ফেলতে হয় জানে না, সে ক্যান্ডিডেট হয়েছে বিজেপি, সে হাঁটতে জানে না, পড়ে গেছে, তার জন্য কি তৃণমূল কংগ্রেস দেয়নি? সব মিলিয়ে উপনির্বাচন ঘিরে দিনভর অশান্ত রইল করিমপুর। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, এবিপি আনন্দ। আমি দেবাংশু ভট্টাচার্যকে দিয়ে শুরু করব। দেবাংশু, ইংরেজি সাহিত্যে একটা কথা আছে, উইলফুল সাসপেনশন অফ ডিসবিলিফ। কিছুক্ষণের জন্য আমরা ধরে নিই যে যিনি লাথি খেয়ে পড়ে গেলেন উনি বিজেপি প্রার্থী নন, ওনার নাম জয়প্রকাশ মজুমদার নন। যদি ধরে নিই দুর্ভাগ্যজনক এই ঘটনায় শিকার হয়েছেন কোনো তৃণমূল প্রার্থী, তাহলেও একই রকম ভাবে বলা যেত যে স্বতঃস্ফূর্ত জনরোষ বা জনগণের লাথি, গণতন্ত্রের জয়, অনুব্রত যেরাম বলছেন হোঁচট খেয়ে পড়ে গেছে। ব্যক্তিকে সরিয়ে যদি ঘটনাটা দেখি, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সামনে একজন প্রার্থী পড়ে যাচ্ছেন লাথি খেয়ে। একদমই প্রথমেই বলি, ওই জায়গায় তৃণমূল প্রার্থী থাকুন এবং বিজেপির প্রার্থী থাকুন, অভিযোগটা যাই হোক না কেন, সেটাকে যদি স্থাপিত করতে হয় আমাদের তার পেছনে কতগুলো যুক্তি দিতে হবে। সেটা যার ক্ষেত্রেই হোক না কেন, আমরা বললেও দিতে হবে, বিজেপি বললেও দিতে হবে। প্রথমেই ঘটনার নিন্দা জানাচ্ছি, এরকম ঘটনা কাম্য নয়। যারাই আক্রমণ করে থাকুক, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হোক, আমরা নিন্দা জানাচ্ছি। কিন্তু আপনাদের একটা বলে রাখি কথা, খড়গপুর, কালিয়াগঞ্জ, করিমপুর, এই তিনটে আসনই আপনারা যদি খোঁজ নেন প্রবল গোষ্ঠীদ্বন্দ্বে ভুগছে বিজেপি। কালিয়াগঞ্জে বিজেপির যে যার প্রার্থী হওয়ার কথা ছিল, তিনি মানে যিনি 16 ক্যান্ডিডেট হয়েছিলেন, তিনি তো ফেসবুকে পর্যন্ত লিখেছেন যে বর্তমান বিজেপি ক্যান্ডিডেট 15 লক্ষ টাকা ঘুষ দিয়ে নাকি ক্যান্ডিডেট হয়েছে। এটা কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী বলেছে। করিমপুর থেকে 15 থেকে 16টা নাম বিজেপি দপ্তরের কাছে গেছিল ক্যান্ডিডেট হওয়ার জন্য। আমি আপনাদের পরপর নাম বলে দিতে পারি, যে নামগুলো আপনারা যদি মিলিয়ে দেখেন পরবর্তীকালে, আনন্দ ভট্টাচার্য থেকে শুরু করে আমি বলছি না, আমি বলছি ওরা লোকাল সবাই। এটা আপনাকে বুঝতে হবে, যারা নাম পাঠিয়েছিল তারা প্রত্যেকে লোকাল, কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতা থেকে একজন প্রার্থী। ফলস্বরূপ ওখানকার যারা বিজেপি কর্মী তারা প্রত্যেকে ক্ষিপ্ত এবং সেই জনরোষেরই শিকার। এই ঘটনা গোষ্ঠীদ্বন্দ্বের ফল না, একটা একটু শেষ করতে হবে। গোষ্ঠীদ্বন্দ্বের ফল তো বটেই, এবং তার থেকেও বড় কথা যেটা, ওই যে আপনি যদি খেয়াল করে দেখেন করিমপুরে দুটো ব্লক আছে, ব্লক 1 এবং ব্লক 2। জয়প্রকাশ বাবু কিন্তু ব্লক 1-এর দিকে পা পর্যন্ত বানাননি সারাদিন। যে ব্লক 1 থেকে বিজেপি লিড ছিল লোকসভায়, জয়প্রকাশ বাবু সারাদিন ব্লক 2-তে ঘুরে গেলেন। তার একটা সোজা সাইকোলজিক্যাল কারণ হচ্ছে, যেখানে মানুষ যদি দেখে যে বুথে অশান্তি হচ্ছে, এবং এই ব্লক 2 থেকে তৃণমূলের ব্যাপক লিড, মানুষ যদি বাড়ি থেকে বেরোনোর সময় শোনেন তার বুথে অশান্তি হচ্ছে, প্রার্থীর সাথে প্রার্থীর ঝামেলা হচ্ছে, সেক্ষেত্রে মানুষ কম যাবেন বুথে, ভোটটা কম পোল হবে। আর যে ব্লক থেকে তৃণমূলের লিড, ওই ব্লকে যদি ভোট কম পোল হয়, সেখান থেকে বিজেপি একটা রাজনৈতিক রুটি সেঁকার চেষ্টা করেছে। মানুষের সামনে কিন্তু সেটা স্পষ্ট। সায়ন্তন বসু, না কি বলবো, কি বিষয় বলবো? এই যে বলছেন গোষ্ঠীদ্বন্দ্বের ফল, এই যে ঘটনা যে বলছে, সব হাস্যকর কথাবার্তার উত্তর আমি দিই না। প্রথম কথা হচ্ছে যে বাংলায় এখন একটা সোশ্যাল মিডিয়ায় খুব শব্দ চলছে, দুধেল গরু। কি জানেন তো দুধেল গরু? মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের পরে বলেছিলেন যারা দুধ দেবে আমি সে গরুর কথা বলবো। দেখবেন দুধেল গরুদের লুঙ্গি থাকে, এর আগেও দেখেছেন লাথি টেডাল লুঙ্গি পরা দুধেল গরু মারছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই যে দুষ্কৃতীদের এইভাবে ব্যবহার করা, এবং বিশেষ করে একটি নির্দিষ্ট শ্রেণীকে ব্যবহার করা, এটার একটা নতুন রূপ তৃণমূল কংগ্রেস দিয়েছে। শান্তনবাবু, লুঙ্গির জায়গায় যদি জিন্স হতো তাহলে এই লাথি হবে না, হবে না। আমি বলছি হবে না, হবে না। আমি বলছি তো আপনাকে অন রেকর্ড বলছি, হবে না। তৃণমূল কংগ্রেসে জিন্স পরা দুধেল গরু আর পাওয়া যাবে না, ফুরিয়ে গেছে। আমি বলছি সিপিএম এর, আমি এক মিনিট, আমি দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই, আমার কথাটা শুনুন। সেটা হচ্ছে যে লাথি মারুক, ঘুষি মারুক, যা খুশি করুক গিয়ে, আমাদের কাছে তো ভোটের রেজাল্টের পরে ফল আসছে। এই চ্যানেলে আবার আমিও আসবো, আপনিও আসবেন, সবাই আসবে। যারা গোষ্ঠীদ্বন্দ্ব ব্লক 1 ব্লক 2 বলছেন, 3-0 তৃণমূল হারবে 28 তারিখ। যে কাউন্টিং হবে, তৃণমূল কংগ্রেস 3টে আসন হারবে। অন রেকর্ড বলছেন, অন রেকর্ড আর্কাইভে রাখবো। 28 তারিখ বলছি, 28 তারিখে যে ফলাফল হবে দেখবেন। অন রেকর্ডে বলছি, আমাদের কাছে যে এখনো পর্যন্ত এসছে রিপোর্ট, পুরো রিপোর্ট পাইনি আমি যদিও, করিমপুর বলুন, কালিয়াগঞ্জ বলুন, খড়গপুর বলুন, একটা অনস্বীকার্য। প্রথমেই বলছি আপনাকে, যে পরিমাণ দুষ্কৃতিকারীদের তাণ্ডব হওয়ার সম্ভাবনা ছিল সেটা পারেনি। ফ্রাস্ট্রেশনে দুধেল গরু লাথি মেরে দিয়েছে। আচ্ছা, এবার দুটো কথা। এক হচ্ছে দার্জিলিং এ বিমল গুরুং এর যে
কর্মীরা দিলীপ ঘোষ বাবুকে আক্রমণ করেছিলেন তারা কিন্তু জিন্স পরেছিলেন, লুঙ্গি পরেছিলেন না। এবং 2 নম্বর কথা যেটা আমি বলতে চাইছি যে উনি বললেন লুঙ্গি পরা মানে একটা বিশেষ সম্প্রদায়। আমার বাবা বাড়িতে লুঙ্গি পরেন, আপনাদের টিভি চ্যানেলে যতজন বসে আছেন বাংলার বেশিরভাগ মানুষ লুঙ্গি পরে টিভিতে থাকেন। একটু বলতে দিন, একটু বলতে দিন। আমার কথা আপনি বলছেন দুধেল গরু তারা লুঙ্গি পরে। আমি বলছি দুধেল গরু লুঙ্গি পরে লাথি মেরেছে। আপনি বললেন তো, আপনি বললেন তৃণমূল কংগ্রেসের লুঙ্গি পরে দুধেল গরু যারা আমি সম্প্রদায়ের কথা বলিনি, আমি সম্প্রদায়ের কথা বলিনি। আচ্ছা লুঙ্গি আজকের ইস্যু না, আজকের ইস্যু জয়প্রকাশ বাবু, লুঙ্গি নয়। না না, জয়প্রকাশ বাবু ইস্যু তো, জয়প্রকাশ ইস্যু তো বলতে দিন। আরে বলতে দেবো না, বলতে দেবো না, কথা বলতে দেবো না। আপনি বললেন তো, আপনি বললেন তো যে যারা দুধেল গরু লুঙ্গি পরে, আপনি তো বললেন। এখনো বলছি আপনি কেন বললেন? আপনি লুঙ্গি যুক্ত করেন কেন? আপনি দুধেল গরু বলছেন, আপনি সম্প্রদায় আরে আপনাদের গরু থেকে সোনা পাওয়া যায়, সেই দুধেল গরুর কথা বলছেন। আপনি কি বলছেন? আপনি মানুষ আমি এই তুচ্ছতার সাধনা করছি না, আমি দ্রুত আমার মূল বিষয়ে ফিরতে চাইছি। আজকে আমি সায়ন্তনবাবু আসবো। পার্থবাবু বললেন না কে চড় মেরেছে, একটা বই আছে দীপক ঘোষের, নামটা বলছি না, ওখানে আছে পার্থবাবু যা বলছেন না, ওই দশা লাথির বদলে চড় হয়েছিল। সেটা কে দিয়েছিল না দিয়েছিল টিভির পর্দার বলতে চাইছি না, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যদি এটা পার্থবাবুর সঙ্গে ঘটতো উনি কি এই ভাষাটা প্রয়োগ করতে পারতেন না? আপনি দিলীপ বাবুর রাজনৈতিক বইটা নিয়ে একটু ভাবুন। এবং আমি আবার মূল বিষয়ে ফিরবো। আজকের এই 3 কেন্দ্রের উপনির্বাচনের আজকে গোটা দিন আমাদের সামনে, ক্যামেরার সামনে যা ঘটলো, একটা দিকে জয়প্রকাশ বাবুকে আক্রান্ত হতে হলো, ঝোপে পড়ে যেতে হলো, আবার অন্যদিকে অপহরণ। নির্বাচন কমিশন সরাসরি এজেন্ট অপহরণের ঘটনাটা হয়নি এবং বাড়িতেই ছিলেন বিজেপির 2 এজেন্ট, অন্য কেউ নয়, শাসক দল নয়, জানালো নির্বাচন কমিশন। পাশাপাশি দেখাবো সেই ছবিও। সোমবার সকাল 7টায় নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, কিন্তু তার আগে দলীয় এজেন্টকে অপহরণের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। সকাল সকাল থানার পাড়ার লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে বিজেপির এজেন্টকে না দেখতে পেয়ে মেজাজ হারান তিনি। কেন আমি প্রার্থী, আমি আসবো না কেন? আপনি কেন বলছেন কথা? আপনি ভোটার। কোথায় লুকিয়ে রেখেছে এরা, মারধর করছে। 21, 22, 23 পিপুল বেরিয়ে তাদের মেরে বার করে দেওয়া হয়েছে। অনেক লোক বাইরে ভেতরে ঘোরাফেরা করছে। সেন্ট্রাল পুলিশ ফোর্স তারা বোঝার আগেই তো এটা হয়েছে। স্কুলের বাইরে ফের তৃণমূল কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। জয়প্রকাশের বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ তোলে তৃণমূল। ভোটাররা ভয় করছে, আসছে না ভোট দিতে, এই প্রার্থীরা ধমকাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সাধারণ ভোটাররা ভোট দিতে আসতে পারছে না। আমি যদিও বিজেপির এজেন্টদের অপহরণের অভিযোগ উড়িয়ে দেয় তৃণমূল। ও তো অভিনয় করতে খুব ভালোবাসে, হ্যাঁ, মানে শুরুতেই অভিনয় শুরু করে দিয়েছে এবং মিথ্যাচার দিয়ে ওর স্টার্ট হয়, সেটা ওর তার ক্যারেক্টার অনুযায়ী শুরু করেছে। এরপরই এজেন্ট অপহরণের অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে ধাক্কা খায় বিজেপি। কমিশন স্পষ্ট জানায় বিজেপির 2 এজেন্টকে বাড়িতেই পাওয়া গিয়েছে। কুইক রেসপন্স টিম তাদের আনতে গেলে তারা বুথে যেতে অস্বীকার করেন। এদিন করিমপুরের থানার পাড়া শ্যামপুরের ওপর দিয়ে যখন বিজেপি প্রার্থীর গাড়ি যাচ্ছিল তখন পেছনে ছিল সংবাদ মাধ্যমের গাড়িও। জয়প্রকাশ মজুমদারের গাড়ি বেরিয়ে যাওয়ার পর সংবাদ মাধ্যমের গাড়ি আটকানোর চেষ্টা করে দুষ্কৃতীরা, ভাঙচুরের চেষ্টাও করা হয়। এই মুহূর্তে করিমপুর বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন এবং সেই উপনির্বাচনে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে, এই জায়গা দেখতে পাচ্ছি দূরের দিকে কিন্তু ওরা এখন বর্তমানে ছুটে পালিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমে বেশ কিছু গাড়ি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় গাড়িগুলিকে ওরা আটকান। এরপর পাশের বুথ থেকে কেন্দ্রীয় বাহিনী ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, রুমা পাল, এবিপি আনন্দ। প্রণাদা, বিরোধী দলের সঙ্গে কথা বলে সাংবাদিক সম্মেলন দেখে এবং এতগুলো সংবাদ মাধ্যমে সমস্ত ক্যামেরা অন্তত এইটা বলবে 3টে উপনির্বাচন, অন্য রাজ্যে একটা কালীপটকাও ফাটে না, একটা ঘটনাও দেখা যায় না শান্তিভাবে সুষ্ঠুভাবে মানুষ লাইন দিয়ে ভোট দিচ্ছে এই ছবি ছাড়া। কিন্তু এটা ঠিক যে বুথ দখল, ইভিএম ছিনতাই, ছাপ্পা ভোটের অভিযোগ, এইগুলো থেকে কিন্তু আজকের নির্বাচন সার্বিকভাবে বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ছাড়া মুক্ত হয়নি এবার। পাশাপাশি বিজেপির ক্ষেত্রে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আপনারা 4 মাস আগে লোকসভা ভোটে কালিয়াগঞ্জে 52% ভোট পেয়েছিলেন, তৃণমূলের থেকে প্রায় 25% বেশি।
খড়গপুর সদরে 57% ভোট পেয়েছিলেন, 28% তৃণমূল কংগ্রেসের থেকে বেশি। আমি বলছি যে এই দুটো ক্ষেত্রে জয় পরাজয় তো অন্য কথা, যদি মার্জিনও কমে তাহলে কিন্তু কথা উঠবে যে এনআরসি ব্যাকফায়ার করেনি তো, মানে কোথাও একটা বিন্দুতে সিন্ধু দর্শন কিন্তু বোধহয় এই উপনির্বাচনে 28 তারিখ আমরা দেখতে পারবো। মানবেন? একদমই না। তার কারণ হচ্ছে যে যখন যেই রেজাল্ট হোক, ভালো রেজাল্ট হলেও তখন এটা আপনি প্রশ্ন করবেন না আজকে রেজাল্টের আগে আপনি বলছেন না খারাপ রেজাল্ট হলে তার কারণ তো দল অনুসন্ধান করবে। প্রথম কথা হচ্ছে যে লোকসভা ভোট আর বিধানসভা ভোট দুটো আলাদা নিরিখে হয়, এটা সবসময় মানতে হবে। লোকসভা ভোটে কেন্দ্রের সরকার তৈরি করার জন্য যারা ভোট দিচ্ছেন, কেন্দ্রে কে একটা স্টেবল গভর্নমেন্ট দিতে পারবে, আর একটা উপনির্বাচনে একজন প্রতিনিধিকে নির্বাচন করছেন। তাহলে তো এটাও হবে প্রণয় দা যে লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে চেয়েছিলেন কিন্তু রাজ্যে বিজেপিকে চায় না। না না, রাজ্য যখন 2021-এ যখন সামগ্রিক ভোট হবে তখন সেটা দেখা যাবে। কিন্তু ঘটনা হচ্ছে একটা লোকসভার ভোট যে বেসিসে দেয় সাধারণ মানুষ, একটা বিধানসভার উপনির্বাচনে নিশ্চয়ই সেই বিষয়ে দেবে না। অতএব ওই যে কথা বলছে দুটো সবটার জন্য আমাদেরকে 28 তারিখ অব্দি অপেক্ষা করতে হবে, কিন্তু সেটা বিষয় না, বিষয়টা অন্য জায়গায়। আমি পার্থবাবু যে কথাটা বলছিলেন যে মমতা ব্যানার্জি খেয়ে দেয়ে কাজ নেই, এটা 3টে নির্বাচন নিয়ে করবেন। আমার ফেসবুকে আমি দেখছিলাম যে এই প্রশাসনিক বৈঠকের কিছু ক্লিপিংস এসছে। আমি দেখছিলাম একজন পুলিশ অফিসারকে মুখ্যমন্ত্রী বলছেন যে ওই ডাল বড়াটা কোথায় পাওয়া যায় আপনি দেখেছেন। আরেকটা জায়গায় আমি দেখছিলাম মালদাতে খুব সম্ভবত ওই ড্রাগন ফল আমি নিয়ে এসেছি, ড্রাগন ফলের চোকলা দিয়ে রং হয়ে যাচ্ছে। একজন মুখ্যমন্ত্রী যদি তার পুলিশ অফিসারদেরকে প্রশাসনিক বৈঠকে ড্রাগন ফল আর ডাল ভাজা কোথায় পাওয়া যায় বলে, তো সেই প্রশাসন কি করে দুষ্কৃতীদের আটকাবে? অজ্ঞাত পরিচয়ের কথা বলছেন আমাদের, সেই প্রশাসন বলছেন যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন, সেই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীও দাঁড়িয়ে ছিল, তারাও পারেন। কেন্দ্রীয় বাহিনী দাঁড়াতে পারে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব থাকে হচ্ছে ভোট কেন্দ্রের, প্রশাসন চালাচ্ছে লোকাল যে প্রশাসন তাদের উপরে প্রশাসন দায়িত্ব থাকে। আমার প্রশ্ন অন্য জায়গায়। এই যে আপনারা দেখালেন অজ্ঞাত পরিচয় ব্যক্তির জন্য কেস হয়েছে, একটি ইউটিউব চ্যানেল তারা যখন ধেয়ে গেছে, যারা পালাচ্ছিল ধেয়ে গেছে, তাদেরকে ধরে তার নাম জিজ্ঞাসা করেছে। একজনের নাম বলছে, সে নিজে বলছে সিদ্দিকুল্লাহ ইসলাম শেখ। তাকে যখন জিজ্ঞাসা করছে কেন আপনি এদেরকে জয়প্রকাশকে বললেন, বলে বিজেপির ক্যান্ডিডেট কেন আমাদের গ্রামে আসবে, আমাদের গ্রামে খুব ভালোভাবে ভোট হয়। অর্থাৎ বিজেপির ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গে গ্রামে ঢুকতে পারেন। বিজেপির সেফ কোথায় যদি ভোটের দিন বাড়ি থেকে না বেরোয়, গভর্নর সেফ কোথায় যদি গভর্নর হাউসের বাইরে না বেরোয়, সাংবাদিকরা সেফ কোথায় যদি ভোটের কভারেজ করতে না যায়। এই হচ্ছে এগিয়ে থাকা বাংলা, এগিয়ে বাংলা। আপনি ভেবে দেখুন, মানে ওনার কথা থেকেই পরিষ্কার বিজেপি সম্পর্কে গ্রামের মানুষের, বিশেষত সংখ্যালঘু মানুষের মধ্যে কিভাবে ভয়টা প্রবেশ করে যাবে। ভেবে দেখুন যে তারা আসলে গ্রামের পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়। মুখ্যমন্ত্রী করেছে, সায়ন্তনের যে উগ্র বডি ল্যাঙ্গুয়েজে 3-0 দেখলাম, এখানে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে দেখছি এটা 0-3 হয়ে যাচ্ছে। মানে একটু আগে দুধেল গায়ের কথা বললো না, আমি খবর পেলাম যে উত্তরপ্রদেশে যোগী সরকার নাকি সিদ্ধান্ত নিয়েছে শীতকালে গরুদের নাকি কোট দেওয়া হবে। এখন ব্যাপার হচ্ছে যে ধরুন এই ধরনের প্রকল্পগুলো যদি ধারাবাহিকভাবে হতে থাকে, মানুষের মনে তো সন্দেহ তৈরি হবে। তারা তো খেতে পড়তে পারছে না, চাকরি হারাচ্ছে ক্রমশ, দেশের অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। আমার কথা বলুন তো, আপনি আজকে এই 3টে উপনির্বাচনের বিক্ষিপ্ত ঘটনা নিয়ে বলছেন, আপনি বলুন তো নিঃশব্দে কিভাবে মানে গণতন্ত্র হরণের প্রক্রিয়া ভারতবর্ষে চলছে। মানে যেখানে কোনো শব্দ হচ্ছে না, কোনো ঘটনা ঘটছে না, নিঃশব্দে মধ্যরাতের এপিসোড ঘটছে। এবং জয়প্রকাশ বাবু তো সারাদিন দেখলাম দাবিয়ে বেরিয়েছে, পশ্চিমবঙ্গে লাথি মারাটা জাস্টিফাইড হয় না, করেনি লাথি মারাটাকে কেউ সমর্থন করে। লাথি মারাকে কেন্দ্র করে যে ধরনের মানে বিভাজনের কথা বা হিংসার কথা সায়ন্তন বাবু বললেন, তার প্রতিক্রিয়াতে বলছি যে মানুষ কিন্তু খুব উদ্বিগ্ন হয়ে রয়েছে। এনআরসি ইত্যাদি কথায় পশ্চিমবঙ্গ জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের মধ্যে একটা অদ্ভুত ভয় তৈরি করছে। সেই হিন্দু হোক, একটা জায়গায় যে 28 তারিখ নিঃসন্দেহে এনআরসি এবং এই ইস্যুতে এই উপনির্বাচনে একটা অন্যতম বড় ইস্যু হয়ে যেহেতু এনআরসি এসেছিল, তার একটা লিটমাস টেস্ট বা অ্যাসিড টেস্ট তো হবেই। আমি দ্রুত একবার দেখব যে দিলীপ ঘোষ, খড়গপুর গেস্ট হাউসে দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি, তার থাকা নিয়েও বিতর্ক। কি বিতর্ক, কি উত্তর তার? খড়গপুর সদর কেন্দ্রের বিধায়ক ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 2019-এর লোকসভা নির্বাচনে তিনি মেদিনীপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছেন। সেই কারণে খড়গপুর সদর কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন।
আর উপনির্বাচনের দিন বিতর্কে জড়ালেন সেই দিলীপ ঘোষই। সোমবার ভোটের দিন খড়গপুরের রেলের এক অফিসারের বাংলোয় হাজির ছিলেন দিলীপ ঘোষ। ভোট শুরুর মুখেই প্রতিপক্ষের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন তিনি। যদি প্রয়োজন হয় শক্তি প্রয়োগ করার জন্য আমরা প্রস্তুত আছি। বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগে সরব হয়েছে কংগ্রেস ও তৃণমূল। প্রথম হচ্ছে আইনত দিলীপ ঘোষ খড়গপুরে থাকতেই পারে না। উনার এই বিধানসভায় উনি ভোটার নয়, উনি জোর করে জবরদস্তি আসছে। আমি প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য। উনি ওইখানে থেকে উনার যে রেলের গেস্ট হাউসে থেকে খড়গপুরে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। তো আমার বিশ্বাস খড়গপুরের মানুষ খুব শান্তপ্রিয় মানুষ, তারা ভোটের মাধ্যমেই শান্তিপ্রিয়ভাবে জবাব দিলীপ ঘোষকে দেবে। ভোটার যিনি হবেন না তিনি তো ওই জায়গায় থাকতে পারবেন না। লোকাল এমএলএ কিংবা এমপি হলে এক জায়গায় তারা কনফাইন থাকবেন, কিন্তু কি করে দিলীপ বাবু তিনি একটা রেলওয়ে গেস্ট হাউসের ভেতরে এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে বেড়াচ্ছেন। যদিও দিলীপ ঘোষের দাবি ভোটের দিন খড়গপুরে থাকার জন্য তিনি প্রয়োজনীয় অনুমতি নিয়েছেন। আমরা সরকারি অনুমতি নিয়ে এসডিওর কাছ থেকে লিখিতভাবে পারমিশন নিয়ে এখানে আছি এবং আমি আমার প্রিমিসেসের মধ্যেই আছি। আমি বিশেষ মুভমেন্টও করছি না। খড়গপুরের মহকুমা শাসকের পাল্টা দাবি, দিলীপ ঘোষ ভোটের দিন খড়গপুরে থাকার অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলেন, কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র মেদিনীপুর লোকসভার অন্তর্গত। এক্ষেত্রে নির্বাচন কমিশনের নিয়ম হলো সাংসদ বা বিধায়ক তার কেন্দ্রে থাকতেই পারেন, কিন্তু তিনি ভোটের দিন তার কেন্দ্রে কোনো রাজনৈতিক সক্রিয়তা দেখাতে পারবেন না। ওই কেন্দ্র থেকে সংবাদ মাধ্যমে ভোট নিয়ে মন্তব্য করতে পারবেন না। নির্বাচন কমিশন সূত্রে খবর, দিলীপ ঘোষ জেলা শাসক, সহকারী জেলা শাসক বা মহকুমা শাসকের থেকে অনুমতি নেননি। তিনি খড়গপুরে থাকতে পারেন, তবে সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করা থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে। আমি প্রেসকে বলেছি যে আমি দিল্লি থাকতাম বা কলকাতায় একই জিনিস বলতাম। যিনি এখানকার সেন্ট্রাল অবজারভার আছেন তিনি বলেছেন যে পদ্ধতি হচ্ছে আপনি তাকে যদি আপিল করেন, তার অস্বীকৃতি থাকলে 24 ঘন্টার মধ্যে উনি জানাবেন, নাহলে সেটা পারমিশন বলে ধরে নিতে হবে। আমি পরশুদিন পারমিশন আপিল করেছিলাম, কাল অবধি উনি না বলেননি, অতএব পারমিশন আছে ধরে নিয়ে আমি এখানে আছি এবং আমি প্রিমিসেসের মধ্যে আছি, বাইরেও নি। এদিন খড়গপুরের রেলের বাংলোয় কার্যত কন্ট্রোল রুম খুলে বসেছিলেন দিলীপ। দলীয় কর্মীদের মোবাইল ফোনে নির্দেশ দেন। এবিপি আনন্দ। আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। সন্ময়বাবু, আবার বলছি যে বুথ জ্যাম, বুথ দখল, ইভিএম ছিনতাই, ছাপ্পা ভোটের অভিযোগ, এই যে শব্দবন্ধগুলো নির্বাচনের দিন পশ্চিমবঙ্গের বাতাসে খেলা করে বেড়ায়, এই নির্বাচন সামান্য 3টে উপনির্বাচন 3টে কেন্দ্রের হওয়া হয়তো স্বাভাবিক নয়, অন্য রাজ্যে হলে আলোচনাও করতে হতো না, কিন্তু আজকের ছবি সেই ছবি দেখাচ্ছে না, কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। কিন্তু কস্টটা কি? কস্টটা হচ্ছে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল ফোর্সের 10 কোম্পানি ছিল শুধু করিমপুরে 97% বুথে সেন্ট্রাল ফোর্স, তারপরেও কেন একটা ছবি হবে? মানে আমি বলছি, কোথাও কি পশ্চিমবঙ্গের নিয়মটা এই হয়ে যাচ্ছে যে যেখানে দুটো রাজনৈতিক দল কাছাকাছি বা 3টে রাজনৈতিক দল কাছাকাছি, চ্যালেঞ্জ হচ্ছে হেজিমনি। ধরুন করিমপুরের লাস্ট লোকসভায় তৃণমূল কংগ্রেস 42% ভোট পেয়েছে, বিজেপি 35%, অর্থাৎ 3.5% এদিক ওদিক ঘুরলেই অন্যরকম হয়ে যেতে পারে। সেখানেই এই ধরনের উত্তেজনা হবে। 97% বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েও এই ছবি। সুমনদা, একটা কথা বলি, 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এলেও যতক্ষণ না শাসকের দৃষ্টিভঙ্গি বদলাবে, যারা ক্ষমতায় থাকেন, যারা পাওয়ারে থাকেন, 1 নম্বর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি দেখুন সারা ভারতবর্ষে প্রচুর উপনির্বাচন হয়, কেন কোনো উপনির্বাচনে কোনো খবর পাওয়া যায় না? বিহারের পঞ্চায়েত নির্বাচনে শুধু বাঁদরের আচরের রিপোর্ট আমরা পেয়েছিলাম, আর পশ্চিমবঙ্গে 72টা মানুষ মারা গেছেন, আর 9 দিন ধরে মুখ্যমন্ত্রী নবান্নে বসে থেকে পরে এসে বলেছেন স্ট্রে ইনসিডেন্ট। আমি এই প্রসঙ্গে একটা অন্য কথা বলবো। দেবাংশু বলছিলেন না, ভালো লাগলো দেবাংশুর কথা শুনে, প্রজন্মের প্রতিনিধি তো তৃণমূলের, বলছেন নিন্দে করছি ঘটনার। তো পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি কি বলেছেন আজকে? নিজের দলের লাথি না সহানুভূতির লাথি। তার মুখে কিন্তু নিন্দে কথাটা আমরা শুনলাম না। তারপরে অনুব্রত মণ্ডল হোরকে পড়ে গেছে, তার মুখে নিন্দে শুনলাম না। রাজীব বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, তার মুখে নিন্দে শুনলাম না। আমি দেবাংশুর মুখে নিন্দে শুনলাম। তাহলে তৃণমূলের কটা মুখ? সামনে এক, পেছনে এক। এই পেছনে এক খেলছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমার প্রশ্নটা হচ্ছে, সুমনদা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পঞ্চায়েত সামনে পুরো নির্বাচন, 117টা পুরসভার সম্ভবত নির্বাচন আসছে,
কি নির্বাচন হবে ভাবতে পারছেন? এবং সেখানে এখন তো কেন্দ্রীয় নির্বাচন কমিটি রয়েছে এবং নির্বাচন কমিশন রয়েছে, এবং সেখানে তার সঙ্গে একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য পুলিশ এবং পঞ্চায়েত পুরসভা নির্বাচন। লুঠের উৎসব হবে, এবং এই লুঠের উৎসবটা দেখতে হবে বাংলার মানুষকে, যেটা বাংলার পক্ষে একটা লজ্জা। আজকে বলছেন না, পার্থবাবু বলছেন না মুখ্যমন্ত্রী ছোটখাটো ব্যাপারে মাথা ঘামান না, মুখ্যমন্ত্রী ছোটখাটো ব্যাপারে মাথা ঘামান না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী সমস্ত এপিসোড সম্বন্ধে অবহিত রয়েছে, তার তো উচিত ছিল নিন্দে করা, রাজধর্ম পালন করা উচিত ছিল। প্রথমেই বলি, সন্ময়দা যথেষ্ট সম্মানীয় ব্যক্তি, তিনি একটা কথা বললেন, শাসকের দৃষ্টিভঙ্গি যতক্ষণ না পাল্টাচ্ছে পশ্চিমবঙ্গের ভিত্তিতে তিনি তৃণমূল কংগ্রেসকে বললেন। আজকে শাসকের বিরুদ্ধে কটা অভিযোগ আপনারা টিভি ক্যামেরায় দেখিয়েছেন? প্রথম কথা, যাকে নিয়ে মেন আমি বলছি, এই লাঠিটার কথা আপনি বললেন, আপনি বললেন, আমি একটু বলি, আপনি বলি এখানে লজ্জাবোধটা প্রকাশ করো, এখানে গণতন্ত্র। আমি শুরুতেই নিন্দা করেছি, কিন্তু লজ্জা তাদের হবে যারা করেছে কাজটা। আপনি তো কংগ্রেস করেন, আপনি কি করে জানেন কে জড়িত? আপনাদের ওখানে কজন মানুষ ছিল? সন্ময়বাবু, আপনাদের দলে কজন মানুষ ছিল? আপনি কি করে জানেন তৃণমূল জড়িত? আপনি তৃণমূল জড়িত কি করে জানলেন? আমি কেন আমার দল এই দ্বিচারিতাগুলো বন্ধ করো, এই দ্বিচারিতাগুলো বন্ধ করো। কথাতেই বোঝা যাচ্ছে তৃণমূল জড়িত, অনুব্রতর কথাতেই বোঝা যাচ্ছে তৃণমূল জড়িত। রাজীব বন্দ্যোপাধ্যায় আমি কারোর সময় প্রথম কথা। হ্যাঁ, আপনারা দেখতে পেরেছেন যে জয়প্রকাশ মজুমদার প্রত্যেকটা বুথে গেছে, এমন এমন জায়গাতেও গেছে যেখানে পুরো শান্ত ছিল, উনি ধমক ধমক শুরু করে দিলেন। বাহিনী তাকে ঘাট দিয়ে বার করে দেয়, কতটা অশান্তি ছড়ানোর চেষ্টা করে। এটা আমাদের রাজ্য পুলিশ খুব খারাপ। এখন বিষয় আপনারা কেন দলের একজন বর্ষিয়ান নেতাকে আক্রমণ করলেন? কেন? হাত জোর করে অনুরোধ করছি, তিনি বয়স্ক মানুষ, হাত জোর করে অনুরোধ করছি, তিনি বয়স্ক মানুষ, তার গায়ে হাত তুলবেন না। তিনি আপনাদের থেকে সিনিয়র, তার গায়ে হাত তুলবেন না। আপনাদের দলের সিনিয়র মানুষ। আমি বলছি দেবাংশুর আচরণ দেখে কিন্তু দর্শকের মনে হচ্ছে যে একে বলে হ্যাবিচুয়াল লায়ার। আমি শব্দটা ব্যবহার করছি, হ্যাবিচুয়াল লায়ার। আপনারা কি করে রাজনৈতিক দল সম্পর্কে সরাসরি আরে আমাদের দল যুক্ত থাকলে দেখাবো। সন্ময়দা কি করে নির্বাচনে এইটা করেছো? তোমরা পঞ্চায়েত নির্বাচনে অধীর চৌধুরী থেকে মনোজ চক্রবর্তী এই কাণ্ড করেছো। সব রাজনৈতিক দল আপনি যুক্তির লাইন থেকে অনেক দূরে সরে গেছেন। সন্ময়দা বলতে বাধ্য হচ্ছেন, আপনি যুক্তির লাইন থেকে অনেক দূর সরে গেছেন। আমি দ্রুত দেখাবো বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার যদি কোনো অপরাধ করে থাকে তার বিরুদ্ধে যা ব্যবস্থা হবে ইলেকশন কমিশন নিক, প্রশাসনিক। লাথি মারার অধিকারটা কাকে দিচ্ছে? আমি দ্রুত একবার দেখাবো কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠল। দেখুন, ইভিএম এর সামনে একসঙ্গে স্বামী স্ত্রী, শুধু পাশে থাকাই নয়, কোথায় ভোট দিতে হবে স্ত্রীকে তাও দেখিয়ে দিলেন স্বামী। একবার নয়, একাধিকবার। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে খোদ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই উঠল নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। সোমবার খড়গপুর সদর, করিমপুরের পাশাপাশি উপনির্বাচন হয় কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রেও। এদিন বালাস প্রাথমিক বিদ্যালয়ে সস্ত্রীক ভোট দিতে যান বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার। ভোট দেওয়া হয়ে গেলেও ইভিএম এর সামনে থেকে সরে যাননি প্রার্থী। এরপর সেখানে গিয়ে দাঁড়ান স্ত্রী ভারতী সরকার। ইভিএম এর কোন বোতাম চাপতে হবে তা হাত দিয়ে স্ত্রীকে দেখিয়ে দেন বিজেপি প্রার্থী, পরপর বেশ কয়েকবার। তিনি তার বউকে ভোট কক্ষে গিয়ে ভোটটা দিয়ে দিচ্ছেন, এটা আমরা অবশ্যই নির্বাচন কমিশনে কমপ্লেন করব, কারণ এইভাবে কোনো ভোটারকেই প্রভাবিত করা বা কারো ভোট দেওয়া এটা আইনত দণ্ডনীয়। কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছে শাসক দল। রিপোর্ট খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়। তাকে শোকজও করা হয়েছে। শোকজ করা হয়েছে বিজেপি প্রার্থীকেও, যদিও তার বিরুদ্ধে ওঠা নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উড়িয়ে দিয়েছেন কমল চন্দ্র সরকার। আমি যখন সংবিধানে এটা নিয়ম, আইন নেই। আমি যখন ভোট দিই আমার স্ত্রী আমার পাশে ছিল, আমার স্ত্রী যখন ভোট দেয় আমি তার পাশে ছিলাম, কিন্তু ওর ভোট ওই দিয়েছে, আমার ভোট আমি দিয়েছি। আমরা এইভাবেই চিরকাল চলি প্রতিটা ভোটে। নেক্সটে যখন ভোট দিবেন এইভাবে। বালাস প্রাথমিক বিদ্যালয়ে যখন এই ছবি, তখন ভোট ঘিরে উত্তেজনা ছড়ালো কালিয়াগঞ্জের পূর্ব গোয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের 266 নম্বর বুথে। ভোটার ও কংগ্রেস এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওঠে ছাপ্পা ভোটের অভিযোগও।
আমি ভোট দিতে গেছিলাম, লাইনে দাঁড়াইছি, লাইনে দাঁড়া থেকে আমি 4-5 জন ধরে চলতায় নিয়ে মরার মতো নিয়ে আসে, এদিকে পিটাইছে, বাইরে আনে। আমি কাকেও কিছু বলি নাই, না পুলিশেও কিছু বলে নাই। হ্যাঁ, একবার জায়গাতে তবু লাইনে গেলাম, পুলিশটা বলে তুই যা, পুলিশটাও বলতেছে যা। যদিও অশান্তির অভিযোগ মানতে নারাজ তৃণমূল। গন্ডগোল কিচ্ছু হয়নি, এখানে বলুন না, অফিসার তো সবাই আছে। কেউ যদি গন্ডগোলটা করে আসে, আমরা কি করবো এর মধ্যে? আমরা দায়বদ্ধ কেন? কংগ্রেস তো প্রথম থেকে এখানে গন্ডগোল করে আসছে। সুদীপ চক্রবর্তী, রুমা পাল ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। স্টুডিওর উত্তেজনা আর উত্তাপ কিছুটা কমাতে আমি একদম সরাসরি পাটিগণিত এবং রাজনৈতিক পাটিগণিতে আসবো পার্থবাবুর কাছে। পার্থবাবু, আমি যদি একেবারে 2009 জোটের ফল মানে কংগ্রেস এবং বামেদের পার্সেন্টেজটা যোগ করি, খড়গপুর জোট 10%, কালিয়াগঞ্জ 16%, করিমপুর 19%। আমার বক্তব্য যে পারসেপশন, ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের বটে যে বামেদের ভোটের একটা বড় অংশ বিজেপির কাছে গেছিল 2019-এ। সেই ভোট যদি ব্যাক করে তাহলে কি সরাসরি বিজেপির ক্ষতি এবং তৃণমূলের লাভ? এই ভোটে আপনাদের অ্যাসেসমেন্ট কি? না দেখুন, দুটো জিনিস আমি বলবো যে এক, যে কংগ্রেস এবং বামেরা জোটবদ্ধ হয়ে যে লড়াইটা লড়ছে তাতে দাঁড়িয়ে তাদের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তাহলে কাদের? বিজেপি। কোন কারণের জন্য? আমি বললাম যে এটা আপনারাই বহুদিন দেখাচ্ছেন, আজও বলেছেন যে এনআরসি পরবর্তী পর্যায়ে যদি কোনো ভোট হয়ে থাকে সেটা হচ্ছে এই ভোট। বললাম এনআরসি লিটমাস টেস্ট। সেকেন্ড এরপরে দাঁড়িয়ে লোকসভা ইলেকশনে যে ফ্যাক্টরগুলো বিজেপিকে অনেকটা এগিয়ে রেখেছিল, তার মধ্যে নরেন্দ্র মোদী ফ্যাক্টর একটা ছিল, কেন্দ্রে সরকার গঠনের বিষয় ছিল, সেখানে দাঁড়িয়ে ভোট সুইংটা ছিল এবং অধিকন্তু ছিল তৃণমূলকে টাইট দেওয়ার জন্য হচ্ছে বিজেপিকে ভোট দিন। আমি বললাম যে 6 মাস বাদে যখন উপনির্বাচন হচ্ছে তাহলে এই টাইটের গল্পটা মোটামুটি শেষ হয়ে গেছে। আমি আগে তৃণমূল বিরোধী ভোটের ঝাঁজ কমেছে। আমি বলছি যে এই কারণের জন্য যে যারা মনে করেছিলেন যে তৃণমূলের বিরোধী শক্তি হিসেবে আসলে বিজেপি খাঁটি, তাহলে এখন তো দেখা যাচ্ছে যে রাজীব কুমারের তদন্তই হোক বা আপনি অন্য ইস্যু হোক, সেখানে দাঁড়িয়ে যে তৃণমূলের সহায়ক শক্তি হিসেবে বিজেপির ভূমিকা পালন করতে চলেছে। ফলে মানুষ যারা মনে করছিলেন যে বিজেপিকে তৃণমূল বিরোধী শক্তি, তারা কিন্তু সেই জায়গায় আসবেন না। সেকেন্ড, আর একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু যে কাজের বাজারে যে ধস নেমেছে, যেটা লোকসভা ইলেকশনের 6 মাস বাদে যদি বলেন, আমাদের এই গ্রাম বাংলায় আমরা যতই এই ক্যাম্পেইন শুনি কৃষকের আয় 3 গুণ বেড়েছে, কিন্তু এটাও ঠিক যে মাসে দিনে 300 টাকা রোজের জন্য কাশ্মীরে আপেল বাগানে লোকে দৌড়ে দৌড়ে যাচ্ছে, গুলি খেয়ে মরছে। এইরকম পরিস্থিতিতে যখন ভোট হচ্ছে, যে তৃণমূল সম্পর্কে আশাভঙ্গ হচ্ছে আর একটা কারণের জন্য, সেটা হচ্ছে যে পুয়ার গভর্নেন্স। যে এই পার্শ্ব শিক্ষক বলুন, প্রাথমিক শিক্ষক বলুন, প্রতিদিন যা ঘটে যাচ্ছে, তাহলে এবার তৃণমূলের প্রতি আশাভঙ্গ হচ্ছে, বিজেপির প্রতি নতুন করে আশার সঞ্চার হচ্ছে না। সেখানে তাহলে একমাত্র বিকল্প হচ্ছে যে বাম এবং কংগ্রেস। আমি এখানে থিংকিং হয়ে যাচ্ছে, কেন্দ্রের শাসক আর রাজ্যের শাসক, এই কারণে মানুষের দুজনের ক্ষেত্রে মোহভঙ্গ হচ্ছে, সবাই জোটে ভোট দেবে। সবাই জোটে ভোট দেবে না, প্রবাবিলিটি ইজ মোর। কারণ মানুষ কোথায় ভোটটা দেবে? একটা সেন্সিবল মানুষের তো একটা সেন্সিবল জায়গা যায় চিন্তা ভাবনার জন্য। আমি আপনাকে বলছি এই কারণের জন্য যে আজকের ভোট শান্তিপূর্ণ হয়েছে, আপনি আলোচনা করছিলেন, আমরা অনেকেই খানিকটা আশ্বস্ত যে পশ্চিমবঙ্গে যে ভোট দেখে অভ্যস্ত। তার একটা বড় কারণ হচ্ছে এই 3টে ভোটের স্টেক কম। কারণ বিরোধী শূন্য রাজনীতি অথবা বিরোধী মুক্ত দেশ গড়ার কোনো ডাক এখানে দেওয়া হয়নি, কারণ ক্ষমতার কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি সন্ময়দা বলছিলেন 117টা পুরসভা নির্বাচন যদি আসে বা বিধানসভা যদি আসে বা আবার একটা লোকসভা আসে, তাহলে হচ্ছে আমাদের রাজ্যে কিন্তু বিরোধী শূন্য রাজনীতির প্রবণতাটা বাড়ে। আমি বলছি শাসকের নেচারটা কোন জায়গায় এক হয়ে দাঁড়াচ্ছে দুটো ক্ষেত্রেই। আমার পাশের রাজ্য আর একটা হচ্ছে যে ত্রিপুরা। বাঙালি পরিবর্তনের ডাক এ রাজ্যে যেমন 11 এসেছিল, 18তেও সে রাজ্যে এসছে। আমি জয়প্রকাশ বাবুর ওই পড়ে যাওয়ার ঘটনা আমার সত্যি লজ্জার বলেন, দুঃখ বলেন, সবটাই। গণতন্ত্রের পক্ষে কদর্য দৃশ্য। কিন্তু একই সাথে আমি বলবো যে ত্রিপুরায় লোকসভায় ইলেকশনের প্রথম পর্যায়ের ভোট, সেই ভোটে যে ভায়োলেন্স, তাতে 128টা বুথে সেখানে হচ্ছে যে রিপোল করাতে হয়েছে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে যা কোনোদিন হয়নি। আমি বলছি যদি লজ্জা গণতন্ত্রের, ওটাও লজ্জা। আপনি যদি বলেন যে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ক্ষমতায় থাকা আসার পর যেভাবে পঞ্চায়েত পৌরসভায় সবাইকে হাতে পতাকা ধরিয়ে দিয়েছিলেন দলবদল, আজকের মহারাষ্ট্রের সরকার গড়ার সময় যে অন্যদিকের লোককে এদিকে টেনে আনা গরু মোষের মতো করে, আমি বললাম যে সেই ট্রেড করা, সেটা কোথাও আলাদা, কোথাও আলাদা। 34% ভোট এ রাজ্যে যখন আনকন্টেস্টেড যায় আসন, কোথাও আলাদা। ত্রিপুরায় বাঙালিদের ওখানে 85% আলাদা যাচ্ছে। শাসক ওই ইলিউশন যেন মানুষ না রাখে। গত 3.25 মিনিটের পার্থদার বক্তব্য আমার যদি সাম আপ করতে দেন, সায়ন্তন বাবু এবং দেবাংশু দুজনের কাছেই যাব। এক হচ্ছে কেন্দ্র এবং রাজ্য শাসকের চরিত্র এক, এবং 2 হচ্ছে 2 শাসকের জনপ্রিয়তাটাই ভাটার টান। বলছেন পার্থ? আচ্ছা, প্রথমত আমি একটা কথা বলি, যেভাবে একটু উত্তেজনার মুহূর্ত এসেছিল এই আপনাদের স্টুডিওতে,
প্রথম কথা একটা উত্তর আমি দিতে চাই যে এই যে লজ্জা লজ্জা বলে বলা হচ্ছে বারবার, লজ্জাটা সত্যিকারের প্রত্যেকটা মানুষের, কারণ একজন মানুষ আক্রান্ত হয়েছেন যার দ্বারাই আক্রান্ত হন এবং যিনি আক্রান্ত হন না কেন, তাই জন্য শুরুতেই আমি নিন্দা জানিয়েছি। কিন্তু আপনি যদি কারোর দিকে আঙুল তুলে বলেন আপনার স্পেশালি লজ্জা উচিত, আমার দল জড়িত থাকলে আমি লজ্জা পেতাম, আমার দল এখানে জড়িত নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রত্যেকটা কাউন্টার যত না সায়ন্তনদা করছে তার চেয়ে বেশি জোরে সন্ময়দা করছে। মহারাষ্ট্রে আমাকে জিজ্ঞাসা করছেন আপনি বলবেন, আমার বলতে দিন না, আমার বলতে দিন। মহারাষ্ট্রে আমরা দেখছি এনসিপি ভেঙে এসে সেখানে বিজেপির সাথে জোট হচ্ছে, কিন্তু সোনিয়া গান্ধীরা জানেন কিনা জানি না, এখানে বাংলায় কংগ্রেস বিজেপির সাথেও মানে একটা অন্য আর কি। তো যাই হোক, এটা তাদের জানাটা দরকার প্রথম কথা। সামাপ যদি আমার করতে বলেন তাহলে আমি একটা লাইনে শেষ করতে চাই, সেটা হচ্ছে এই যত মানুষ আজকে ভোট দিয়েছেন প্রত্যেকে কিন্তু সকালবেলা 100 টাকা দিয়ে পেঁয়াজটা কিনেছেন, 300 টাকা দিয়ে আদাটা কিনেছেন, তারপরে ইভিএম এর বোতামটা টিপতে গেছেন। না, পার্থদা যেটা বললেন না, আমি 2009 সালের লোকসভা ইলেকশন থেকে এই কথাটা শুনে আসছি, 2008-এর পঞ্চায়েত থেকে, যে সব ভোট আসে আর ভোটের আগে বামপন্থীদের লাভ হয়, আর বিভিন্ন পত্র পত্রিকায় লেখা হয় রক্তক্ষরণ বোধহয় এবার বন্ধ হবে। কিন্তু সেই যে 2008-এর রক্তক্ষরণ শুরু হয়েছে, আর এটা হচ্ছে 2019 সাল, কত জোট হলো, কত ঘোট হলো, কত কিছু হলো, কিন্তু রক্তক্ষরণ হতে 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 এখন রক্তহীন হয়ে গেছে দলগুলো, কোনো রক্ত নেই। একটা দল যখন বলেছেন বলিনি, যখন আপনি বলেছেন একটা কথা বলিনি, 4 মিনিট বলেছেন, তা রক্তহীন চেহারা এখন সব ঘুরে বেড়াচ্ছেন। সমস্যা হচ্ছে যে 34 বছর শাসন করে অনেক রক্ত জমে গেছিল শরীরে, সেই রক্ত এখন ফিনকি দিয়ে বেরোতে বেরোতে এখন রক্ত শূন্য হয়ে গেছে। আমার মনে হয় যেটুকু অবশিষ্ট আছে এই 3টে নির্বাচন আর এর পরের পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনের পরে দলগুলো মোটামুটি বাংলা থেকে উঠে রক্তপাত শুনলেই আমি একটা প্রশ্ন সায়ন্তনদাকে করব, সারা ভারতবর্ষে কি আপনাদের রক্তক্ষরণ হচ্ছে? তা নাহলে মহারাষ্ট্রে এইভাবে মহারাষ্ট্রের কথা যখন এলো, আমি আমার এই পাশের বক্তাদের কাছে আসবো, কিন্তু দ্রুত আপনাদের দেখাবো যে কংগ্রেস, শিবসেনা, এনসিপি শক্তি প্রদর্শন একেবারে সরাসরি মুম্বাইয়ের একটি হোটেলে। আমরা 162 বলে শরদ পাওয়ারের নেতৃত্বে সবাই এলেন এক জায়গায়, শক্তি প্রদর্শন লাইভ সমস্ত সর্বভারতীয় টেলিভিশনে দেখানো হলো। কি রকম ছবিটা দেখুন। দেখতে পাচ্ছেন হাত তুলে প্রায় শপথ নিচ্ছেন, আমরা 162, চতুর্দিকে হোর্ডিং এবং পোস্টারে মুড়িয়ে দেওয়া হয়েছে। So far been closed, including the present 9 inquiries which were closed by an order of our ADG today. So I would like to clarify that in none of these 9 inquiries which were closed today, the name of Mr. Ajit Pawar or any other officer has figured. No irregularities were found in any of these 9 inquiries. এদিকে সোমবার সন্ধে নিজেদের 162 জন বিধায়ককে একসঙ্গে এক ছাদের তলায় দাঁড় করিয়ে শক্তি প্রদর্শন করলো শিবসেনা, এনসিপি, কংগ্রেস। ভাইপো অজিতের হাত ধরা বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আক্রমণাত্মক মারাঠা যোদ্ধা শরদ পাওয়ার দাবি করলেন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে তাদের অসুবিধা হবে না। আস্থা ভোটের দিন তিনি 162 জনেরও বেশি বিধায়ককে হাজির করবেন। কর্ণাটক, মণিপুরের প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করে পাওয়ার বলেন, মহারাষ্ট্রের জনতার জন্য আমরা একজোট আছি, সংখ্যাগরিষ্ঠতা ছাড়া সরকার করা হয়েছে। কর্ণাটক, গোয়া এবং মণিপুরে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও সরকার তৈরি করেছিল বিজেপি, কিন্তু এটা মহারাষ্ট্র।
आने वाले 2 दिनों में जब भी विधानसभा भरेगी तो मुझे पूरा यकीन है कि ये सारे 162 आमदार एमएलएज ये इस सरकार के खिलाफ वोट देंगे, सरकार को पराजित करेंगे और फिर एक नई सरकार जो महाराष्ट्र के लोगों को, जनता को अपेक्षित है, वो सरकार सत्ता में आएगी। এই ছবি সামনে আসার পর প্রশ্ন উঠেছে, তাহলে কি কাকা শরতের কাছে শেষ পর্যন্ত মাত খেয়ে গেলেন ভাইপো অজিত? অজিতের সঙ্গে কি শেষ অবধি আদৌ কোনো এনসিপি বিধায়ক থাকবেন? ক্ষমতা দখলের জন্য অজিত পাওয়ারে বেশি ভরসা করে কি মারাত্মক ভুল করলো বিজেপি? নাকি কর্ণাটকের মতো মহারাষ্ট্রেও বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে ক্ষমতা দখল করে চমক দেখাবে বিজেপি? গেরুয়া শিবির এখনো দাবি করে চলেছে তাদের সরকার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবে। कोई भी सत्ता स्थापन करने का दावा किसी दल या दल समूह को करना पड़ता है, तब वो दल या दल समूह किसके नेतृत्व में ये सत्ता स्थापन करेगी उसका उल्लेख करना जरूरी होता है। आज के इस पत्र में किसके नेतृत्व में सरकार बनाएंगे या बनाना चाहते हैं इसका कहीं पर भी उल्लेख नहीं किया। ये पत्र ये गुमराह करने का पत्र है। पाल्टा एनसीपी कांग्रेस दावी आस्था वोटे बीजेपी हारबे। हमारे गठबंधन को ये विश्वास है भाजपा और अजीत पवार के समेत वो सारी ताकतें जनमत का अपहरण किया है, चीरहरण किया है, उनको फ्लोर टेस्ट के अंदर करारा जवाब मिलेगा जब देवेंद्र फडणवीस जी और अजीत पवार जी को महाराष्ट्र के चुने हुए विधायक अल्पमत में होने के कारण बाहर का रास्ता दिखाएंगे। রাজ্যপালের কাছে গিয়ে 162 জন বিধায়কের সমর্থনের তালিকা জমা দেন জোটপন্থী নেতারা। 162 एमएलए जो है उनका समर्थन पत्र यहाँ पर राज्यपाल महोदय जी को दिया हुआ है और लोकशाही में जो नंबर्स है, मेजॉरिटी है, उसको ही महत्व है। सरकार स्थापित हुई है 23 तारीख को, वो अल्पमत वाली सरकार है, वो बहुमत साबित नहीं कर सकती है और इसलिए उस सरकार ने इस्तीफा देना चाहिए। মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার উত্তাল হয় সংসদ। বইলে নেমে আসেন কংগ্রেস সাংসদরা। 3 बार चेतावनी दे रहा हूँ, इस पंपलेट को आप हटा दें। তুমুল হই হট্টগোলের মধ্যে দুই কংগ্রেস সাংসদকে মার্শাল থেকে কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। मान्य सदस्य एविडन और प्रतापन अपने इसको नीचे कर दे। मैं मान्य को निकालूं। स्पीकर महोदय, मैं आज यहाँ सवाल पूछने आया था, मगर मेरे सवाल पूछने का आज कोई मतलब ही नहीं है क्योंकि महाराष्ट्र में लोकतंत्र की हत्या हुई है। मेरे सवाल पूछने का कोई मतलब नहीं है आज। धन्यवाद। Who has stolen this popular mandate? The Congress party. And Shiv Sena dished a 30-year-old alliance for pure opportunism. Who has murdered democracy? The Congress party, aided by the Shiv Sena. If they have the guts, defeated through election, don't steal the mandate. ভিতরে রাহুল, বাইরে সোনিয়া, লাগাতার বিক্ষোভ দেখায় কংগ্রেস। মঙ্গলবার বিরোধীরা একযোগে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাবে। সংবিধানের সঙ্গে যেহেতু এই বিষয়টা দারুণভাবে জড়িত, সেহেতু কালকের কর্মসূচি বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুর নিচে সব বিরোধী দলগুলো মোটামুটিভাবে সহমত হয়েছে। একথা আমাকে সোনিয়া গান্ধী স্বয়ং জানিয়েছে। পাল্টা কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি। महाराष्ट्र में म्यूजिकल चेयर, पॉलिटिकल म्यूजिकल चेयर, राजनीतिक म्यूजिकल चेयर का गेम कांग्रेस के नेतृत्व में ये लोग खेलने वाले थे, वो सपना चकनाचूर होता जा रहा है। लेकिन आज महाराष्ट्र के लोग खुश हैं कि एक उनकी अपेक्षाओं, उनकी उम्मीदों और जनादेश के अनुरूप सरकार बनी है। সব মিলিয়ে অঙ্কের লড়াইয়ে শেষ অবধি কে বাজিমাত করবে তা এখনই জোর গলায় বলা যাচ্ছে না। এবিপি আনন্দ। প্রণাদা, এখনো পর্যন্ত যা ছবি মধ্যরাতের কুতো ব্যর্থ হলো, অজিত পাওয়ারের হাতে পেন্সিল ছাড়া কিছু আছে বলে মনে হচ্ছে না। 162 জায়গায় আমি যদি 160 বা 159ও ধরি, কি যায় আসে? দেখুন, আদর্শগতভাবে আপনাদের মুখ পড়লো, সাংগঠনিকভাবে আপনাদের মুখ পড়লো। দেখুন, 11 নভেম্বর রাষ্ট্রপতি শাসন সেখানে জারি হয়েছে। কেন জারি হয়েছে? তার কারণ কোনো দল তাদের সংখ্যা দেখাতে পারেনি। বিধানসভা না ভেঙে সেখানে গিয়ে রাখা হয়েছিল, কিন্তু রাজ্যপাল যথেষ্ট সময় দেননি, এই অভিযোগও উঠেছিল। কিন্তু তারপরেও 11 থেকে ক্ষেত্রে 11 থেকে না, এটা ভুল হচ্ছে। 11 থেকে 22 নভেম্বর এই যে সময়টা, যে জোট বা যে দল গিয়ে
রাজ্যপালের সাথে দেখা করে তাদের মেজরিটি আছে দাবি করতো, তারাই পেতে পারতো, যেভাবে পেয়েছে বিজেপি। ভোর 6:45 সময় সেই রাষ্ট্রপতি শাসন আপনি যথার্থ বলেছেন, সেটা তোলা হলো। রাত্রি 2টোয় যদি সুপ্রিম কোর্ট খুলতে পারে, তো রাত্রি 2টোর সময় তো আমাদের দেশে সুপ্রিম কোর্ট খুলেছে, যে একজন সন্ত্রাসবাদী 10 বছর ধরে যার বিচার হলো, তার বিচারের রেকটিফিকেশন জন্য রাত্রি 2টোয় রাষ্ট্রপতি শাসন সুপ্রিম কোর্ট খুলেছে। মানে কি অদ্ভুত অদ্ভুত যুক্তি না। আমার কথা হচ্ছে যারা আজকে শপথ দেখাচ্ছেন, তারা যদি 21শে নভেম্বর এই এমএলএ গুলোকে নিয়েই রাজ্যপালের কাছে যেতে পারতো, তাদের সরকার তৈরি। আমি এবার আরেকটা উদাহরণ সরকার তৈরি হতে পারতো। কোনটা বেশি সম্মানের? 2014 সালে এই দেবেন্দ্র ফডনবিস যখন ওয়াংখেড়ে স্টেডিয়াম আলো করে তিল ধারণের জায়গা নেই, সেখানে শপথ নিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে, সেইটা সম্মানের? না যখন 6টার সময় রাজভবনে গিয়ে কার্যত লুকিয়ে লুকিয়ে শপথ নিলেন, সেটা সম্মানের? প্রশ্ন তো দুটো পরিস্থিতি আলাদা। তখন একক দল হিসেবে বিজেপি লড়েছিল, বিজেপি সংখ্যাগরিষ্ঠ, এবার জোটে ছিল, এবং যে জোট ডিক্লেয়ার জোট ছিল, জনগণের কাছে প্রতিশ্রুতি ছিল, বিজেপি শিবসেনার জোট, এবং ফডনবিসকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। কার অঙ্গুলি হলে, কাদের নির্দেশে শিবসেনা অন্যদিকে গেল, সেই কথা তো পররাষ্ট্র মানুষকে বলতে হবে। বলছি বিহারে একক বৃহত্তম দল লালু প্রসাদের দল, এবং জোটকে ক্ষমতায় আনার জন্য মানুষ ভোট দিয়েছিল আপনাদের বিরোধী দল করার জন্য। আপনারা সেকেন্ড পার্টির সাথে জোট বেঁধে আজকে এনসিপি তো নেই, আমার এবার কংগ্রেসের কাছে আসতে হবে। কখন কোথায় যাচ্ছেন সবার কাছে আমার প্রশ্ন থাকবে। বলুন বলুন। 162 কালকে সকালে সুপ্রিম কোর্ট মান্যতা দেবে, এটা ধরে নেওয়া যায় এখনো যা সিচুয়েশন। মুখটা পুড়িয়ে বিজেপির লাভটা কি হলো? 2 নম্বর হচ্ছে রবিশঙ্কর প্রসাদ আইনমন্ত্রী বলছেন, হু হ্যাজ মার্ডার ডেমোক্রেসি? তোমরা এনডিএ রাখতে পারছো না, তোমরা শিবসেনাকে রাখতে পারছো না, তোমরা লোক জনশক্তি পার্টিকে রাখতে পারছো না, তার দায় কি কংগ্রেসের না বিরোধী দলের? রাত 2টোর সময়, রাত 3টের সময়, রাত 4টের সময় কংগ্রেস আমার দুটো প্রশ্ন থাকবে। একটা হচ্ছে যে নীতি নৈতিকতার কথা এত হচ্ছে, এত বছর ধরে যাদের সাম্প্রদায়িক দল বলতো কংগ্রেস, সেই শিবসেনা, যেই শিবসেনা আপনারা বারবার বলতেন যে বাবরি মসজিদ ধ্বংসের ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করেছে বাল ঠাকরের দলবল, সেই শিবসেনার সঙ্গে জোটে আসছে। নীতি নৈতিকতার আদর্শ এই প্রশ্নটা যে কোনো কংগ্রেস কর্মী বা সমর্থকদের মধ্যে জাগবে, কিন্তু পাশাপাশি এটা বলি, সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই রাত্রিবেলা যদি উদ্ধব ঠাকরের ছেলেকে সেদিনকে কংগ্রেস সমর্থন করে যদি সরকার করতে সাহায্য করত, তাহলে এই কথাটা অবশ্যই প্রাসঙ্গিক হতো। কিন্তু দেখুন আপনি খেয়াল করে, এই রিস্ক নিয়েও কংগ্রেস কিন্তু শিবসেনার কাছ থেকে বেসিক কতগুলো কমিটমেন্ট আদায় করে এতদিন সময় নিয়ে একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে ঢুকে তবে কিন্তু মন্ত্রিত্বে সমর্থন করেছে। তা নয় কিন্তু শিবসেনাকে কিন্তু কতগুলো কমিটমেন্ট দিতে হয়েছে। এবং আমি বলছি শরদ পাওয়ার, যে শরদ পাওয়ারকে ঠাট্টা করে বলা হয় যে কখন পাওয়ার কাট হবে কেউ বুঝতে পারে না, কখন কোন দিকে যাবেন। 1 নম্বর। 2 হচ্ছে আমার খুব রসিকতা, রাজনৈতিক জগতে খুব চালু রসিকতা, কে বলেছেন তাও বলে দিচ্ছি, স্বরাজ কৌশল, সুষমা স্বরাজের স্বামী, তার একটা রসিকতা ছিল যে দিল্লি এয়ারপোর্টে শরদ পাওয়ারকে কেউ যদি দেখেন, তিনি তার সঙ্গে থাকে মুম্বাইয়ের টিকিট, বোর্ডিং কার্ডটা থাকে কলকাতার, আর ওঠেন চেন্নাইয়ের প্লেনে। শরদ পাওয়ার, আমি বলছি এটা রসিকতা হিসেবে নেওয়াই ভালো। তার ওপর কংগ্রেস ভরসা করে ভুল করছে না তো? না, বহুদলীয় গণতন্ত্রে আপনার সমস্ত রাজনৈতিক দলকে কোনো একটা জায়গায় বিশ্বাসের জায়গায় রাখতে হবে। বিশ্বাসটা তারা রাখবে কি রাখবে না সেটা পরের কথা, কিন্তু কংগ্রেস সেটা একটা বিশ্বাসযোগ্যতা রাখার, বিশ্বাস আদায় করার চেষ্টা করবে শরদ পাওয়ারের কাছ থেকে। কেউ বলতে পারে না কালকে শরদ পাওয়ার কোথায় থাকবেন, যেমন কেউ বলতে পারেনি যে শিবসেনা এইভাবে পোস্ট ইলেকটোরাল এতে পরিস্থিতিতে সরাসরি বিজেপির কাছ থেকে বেরিয়ে আসবে। আমার প্রশ্নটা একটা অন্য জায়গায়। দেখুন আপনি একটু খেয়াল করে দেখুন, কর্ণাটক মডেল কিভাবে বিজেপি দখল করলো ব্যাপারটা, গোয়া কিভাবে দখল করলো, গুজরাট হাঁটতে হাঁটতে বেরিয়ে এলো, এবং তারপরে হরিয়ানাতে কি কেলেঙ্কারি করলো। প্রশ্নটা হচ্ছে সারা ভারতবর্ষ যদি সমস্ত রাজ্যগুলোকে আপনি হিসেব করে দেখেন, সেখানে দেখবেন প্রায় 50-50 বিভাজন হয়ে গেছে। 50% স্টেট বিরোধী দলের হাতে আছে, 50% স্টেট কিন্তু এর হাতে আছে, বিজেপির হাতে আছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 303 এবং 350-এর যে অঙ্কটা, সেটা বিজেপি কিছুতেই মেনে নিতে পারছে না, যে বহুদলীয় যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক কাঠামোতে বিরোধী দলকে একটা মান্যতা দিতে হবে। যেভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল এই কাণ্ডটি করছে, দিল্লিতে বিজেপি একই কাণ্ড করছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখুন, যেভাবে মধ্যরাতে রাজ্যপাল বা এই যে কাণ্ডগুলো হলো, মানে সবাই এখন রসিকতা করে সোশ্যাল মিডিয়া এটাও বলছে যে জীবনে যদি এরকম একটা বন্ধু পেতাম যে মাঝরাতে উঠে আমার জন্য এত কাজ করে দিতে পারে। এখন বিষয়টা হচ্ছে, আপনারা জানেন কিনা জানি না, হয়তো জানেন,
মানে অজিত পাওয়ারকে ডেপুটি চিফ মিনিস্টার করার পর আজকে সকালবেলা যে ইরিগেশন স্ক্যাম নিয়ে অভিযোগ ছিল তার বিরুদ্ধে বিজেপির মেনলি, সেই 9টার উপরে ইরিগেশন স্ক্যামের কেস আজকে ক্লোজ করে দিয়েছে এসিবি। আমি আসবো, তার ডিনায়াল দেয়া হয়েছে, আমি দুটোই আসবো, ঠিক আছে। কেসগুলো না, তারা বলছে এটা অজিত পাওয়ারের সাথে লিংক নয়, কিন্তু বিজেপি যে, আমার প্রশ্ন, যে অজিত পাওয়ারের সাথে রেড্ডি ব্রাদার্সের কথা আপনারা জানেন, বাংলায় মুকুল রায়ের কথা আপনারা জানেন, এবং আজকে নতুন সংযোজন অজিত পাওয়ার, যার বিরুদ্ধে পুরো একটা আলাদা করে স্ট্র্যাটেজি সাজিয়েছিল বিজেপি, শুধুমাত্র ইরিগেশন স্ক্যাম নিয়ে আমরা চালনা করব, এবং সেটা করার পর আজকে সেই লোকটাকেই তাদের পাশে বসিয়ে, যদিও সিটটা খালি, আপনারা আমি ছবি দেখালাম যে দেবেন্দ্র ফডনবিস বসে আছেন, পাশের উপমুখ্যমন্ত্রীর আসনটা খালি। এবং বিজেপি যতগুলো জায়গায় এখন জোড়াতালি দিয়ে সরকার করছে, সেগুলোকে যদি আপনি বাদ দেন, অ্যাকচুয়ালি বিজেপি সরকারের থেকে কিন্তু অনেক বেশি বিরোধিতা। এটা চমৎকার শব্দ বলেছে, জোড়াতালি দেয়া সরকার। সত্যি সত্যি যে সরকারের চেহারাটা এই মুহূর্তে অন্তত ভারতবাসীর সামনে আছে, সেটা ঠিক কিরকম, মহারাষ্ট্রের ছবিটা কিরকম, অবশ্যই কালকে সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমাদের সবার নজর থাকবে। কিন্তু এখন সময় আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রের টিভি আঙ্গিকে। রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ সর্বস্তরে। কলকাতায় বারবার সচেতনতার অভিযান চালাচ্ছে পুরসভা, কিন্তু ডেঙ্গির হাত থেকে এখনো রেহাই মিলছে না। গত শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে মেয়রকে ফোন করে এই একই বিষয়ে অভিযোগ জানান এক নাগরিক। এই পরিস্থিতি নিয়ে আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্র দেখুন। মশার কামড় ভুলে প্রাণ খুলে হাসুন, কিন্তু ওই শর্ত একটাই, খেস দেবেন না প্লিজ। দেখুন। কেস দেবেন না প্লিজ। Get out of my way! কেস দেবেন না প্লিজ। গোটা দিন মহারাষ্ট্র নিয়ে দীর্ঘ সওয়াল জবাব এবং তারপর রায়দান স্থগিত। আগামীকাল 10:30টার সময় মহারাষ্ট্রের বিষয়ে সুপ্রিম কোর্টের রায় জানা যাবে। দেখুন। মহারাষ্ট্রে আস্থা ভোট নিয়ে সোমবারও রায় ঘোষণা করল না সুপ্রিম কোর্ট। আরও একদিন সময় পেল ফডনবিস সরকার। মঙ্গলবার রায় ঘোষণা করবে আদালত। আর তার আগেই শিবসেনা, এনসিপি, কংগ্রেস জোটের শক্তি প্রদর্শন। একসঙ্গে এক ছাদের তলা 162 জন বিধায়ক হাজির। দাবি করল জোট। মুহুর্মুহু উঠল স্লোগান। একসঙ্গে হাজির উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার, মল্লিকার্জুন খার্গে। হাত তুলে জোটপন্থী বিধায়করা অঙ্গীকার করে বললেন, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে এবং সোনিয়া গান্ধীর নেতৃত্বে আমরা শপথ নিচ্ছি, আমরা নিজেদের দলের প্রতি সততার সঙ্গে দায়িত্ব পালন করব, কোনো প্রলোভনে পা দেব না, বিজেপির লাভ হয় এমন কিছু করব না। শিবসেনা প্রধান উদ্ধব বললেন, আমাদের লড়াই শুধু ক্ষমতার জন্য নয়, আমাদের লড়াই সত্যমেব জয়তের জন্য। তোমরা আমাদের যত ভাঙার চেষ্টা করবে, আমরা তত ঐক্যবদ্ধ হব। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মহারাষ্ট্রের হেভিওয়েট কংগ্রেস নেতা অশোক চৌহান দাবি করেন, আমরা শুধু 162 জন নই, আমাদের শক্তি তার চেয়েও বেশি। কাকভরে প্রত্যাহার রাষ্ট্রপতি শাসন। মহারাষ্ট্রবাসীর কার্যত ঘুম ভাঙার আগেই মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীর শপথ। আর রাজ্যপালের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে এনসিপি, শিবসেনা, কংগ্রেস। তাদের দাবি অবিলম্বে আস্থা ভোট করা হোক। বিজেপির দাবি রাজ্যপাল যা সময় দিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আস্থা ভোট হোক। আর এই নিয়েই সোমবার সুপ্রিম কোর্টে আইনি লড়াই তুঙ্গে উঠল। রাজ্যপালের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। বিজেপির হয়ে সওয়াল করেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি। শিবসেনার হয়ে সওয়াল করেন কংগ্রেস সাংসদ তথা আইনজীবী কপিল সিব্বল। কংগ্রেস এনসিপির হয়ে আইনি যুক্তিজাল সাজান আরেক কংগ্রেস সাংসদ তথা আইনজীবী অভিষেক মনু সিংভি। রাজ্যপালের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা শুরুতেই দাবি করেন, 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যপালের নির্দেশকে এভাবে আদালতে চ্যালেঞ্জ করা যায় না। তিনি আরো বলেন, পিটিশনাররা 12ই নভেম্বরের পর থেকে রাজ্যপালের সঙ্গে দেখা করেননি।
উনি 9 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করেন, একক বৃহত্তম দলকে আমন্ত্রণ জানান, কিন্তু বিজেপি মানা করে দেয়। এরপর 10ই নভেম্বর শিবসেনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান, তারাও না বলে দেয়। 11ই নভেম্বর এনসিপিও সরকার গঠনের আমন্ত্রণে না জানিয়ে দেয়। তারপর মহারাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। এরপর সুপ্রিম কোর্টে বিজেপির তরফ থেকে একটি চিঠি জমা দেওয়া হয়। অজিত পাওয়ারের আইনজীবীও একটি চিঠি পেশ করেন, যে চিঠিতে 22শে নভেম্বরের তারিখ ছিল এবং 54 জন বিধায়কের সই ছিল। তখন সলিসিটর জেনারেল তুষার মেহতা সেই চিঠি পড়ে শোনান আদালতে। তিনি বলেন, আমি অজিত পাওয়ার বিধায়ক দলের নেতা, আমাকে সব বিধায়ক সমর্থন করেছেন। রাষ্ট্রপতি শাসন বেশি দিন চলা উচিত নয়। আমি শ্রী ফডনবিসকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি এবং অনুরোধ করছি রাজ্যপাল ওনাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। তুষার মেহতা বলেন, এই চিঠি পাওয়ার পরেই রাজ্যপাল ফডনবিসকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। এরপর ফডনবিসকে লেখা রাজ্যপালের চিঠি পড়ে শোনানো হয়। সেখানে লেখা ছিল, আপনি আপনার বিধায়ক দলের নেতা নির্বাচিত হয়েছেন। অন্য 11 জন বিধায়কের সমর্থনের চিঠিও আপনি দিয়েছেন। অজিত পাওয়ারও আপনার পক্ষেই চিঠি দিয়েছেন। আমি আপনাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এরপর সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রশ্ন তোলেন, এ বিষয়ে কি রাজ্যপালের কোনো তদন্ত করা উচিত ছিল? ওনার কাছে যে নথি ছিল তার ভিত্তিতেই উনি সিদ্ধান্ত নিয়েছেন। এরপর রাজ্যপালকে লেখা ফডনবিসের চিঠিও পড়ে শোনান তুষার মেহতা। তাতে লেখা ছিল, আমি ফডনবিস বিধায়ক দলের নেতা নির্বাচিত হয়েছি। এনসিপি আমাদের সমর্থন করেছেন, 11 অন্যান্য বিধায়কেরও সমর্থন রয়েছে। সব মিলিয়ে 170 জন বিধায়কের সমর্থন আমার কাছে রয়েছে। এরপর সলিসিটর জেনারেল প্রশ্ন তোলেন, এভাবে কি রাজ্যপালের নির্দেশকে আদালতে চ্যালেঞ্জ করা যায়? এরপর বিজেপির আইনজীবী মুকুল রোহতাগি বলেন, আমাদের জোটসঙ্গী ভোটের পর আমাদের সঙ্গ ছেড়েছে, তারপর এনসিপি আমাদের সমর্থন করেছে। আমাদের কাছে 170 বিধায়কের সমর্থন রয়েছে। তখন বিচারপতি প্রশ্ন তোলেন, বিধায়করা কি সমর্থন প্রত্যাহার করেছেন? শিবসেনার আইনজীবী কপিল সিব্বাল বলেন, 22শে নভেম্বর রাতে 3 দলের সাংবাদিক বৈঠক হয়। এরপরই ভোর 5:17 কি করে উঠল রাষ্ট্রপতি শাসন? সকাল 8টায় কেন শপথ গ্রহণ হলো? দেশে জরুরি অবস্থা চলছে। কংগ্রেস ও এনসিপির আইনজীবী অভিষেক মনু সিংভি অভিযোগ করেন, অজিত পাওয়ারকে পরিষদীয় দলের নেতা নির্ধারণের চিঠিকে অন্য চিঠি হিসেবে দেখানো হয়েছে। সেখানে সই বিধায়কদেরই রয়েছে। কোনো বিধায়কই এমন বলেননি যে তারা বিজেপিকে সমর্থন দিচ্ছেন। এটা প্রতারণা। সেই সময় অজিত পাওয়ারের আইনজীবী মনিন্দর সিংহ বলেন, অজিত পাওয়ারই হচ্ছেন এনসিপি। তখন কংগ্রেস এনসিপির আইনজীবী অভিষেক মনু সিংভি ফের বলেন, অতীতের সমস্ত উদাহরণ রয়েছে, সেগুলিকে কখনোই উপেক্ষা করা যায় না। দুপক্ষই যখন ফ্লোর টেস্টে রাজি, তাহলে বিলম্ব কেন করা হচ্ছে? তিনি বলেন, আজই ফ্লোর টেস্ট হোক, আমরা হারলে হারবো, হারতে প্রস্তুত আছি। এরপরই আদালতে বিবাদে জড়িয়ে পড়েন বিজেপির আইনজীবী রোহতাগি এবং বিরোধীদের আইনজীবী সিংভি। বিচারপতি রমন্না দুপক্ষকে শান্ত করেন। দুপক্ষের সওয়াল জবাব শুনে মঙ্গলবার সকাল 10:30 পর্যন্ত রায়দান স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট। এবিপি আনন্দ। আমি সায়ন্তন বাবুর কাছে, যেহেতু নীতি নৈতিকতা নিয়ে এত কথা হচ্ছে, আমি দুটো সংলাপ রাখবো। একটা ওই শোলে ছবির সংলাপের মতো, যে নির্বাচনের পরে দেখা যাবে অজিত পাওয়ার চাক্কি পিসিং অ্যান্ড পিসিং, এবং বলছে দ্য পার্টি অফ এপিটমি অফ করাপশন। আরেকজন বলছেন এনসিপির মানে হচ্ছে ন্যাচারালি করাপ্ট পার্টি। কে বলছেন? মহামান্য মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং মহামান্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের আগে। এই বলে সেই দলের সঙ্গে জোট? না, এটা তো কয়েক সপ্তাহের মধ্যে। দেখুন, মহারাষ্ট্রে একটা দুর্ভাগ্যজনক অধ্যায় চলেছে। নির্বাচনের রেজাল্টে ম্যান্ডেট বিজেপি শিবসেনা জোটের পক্ষে ছিল, একদম ক্লিয়ার ম্যান্ডেট ছিল যে বিজেপির শিবসেনা একসঙ্গে সরকার তৈরি করবে, বিজেপির মুখ্যমন্ত্রী হবেন, সেকেন্ড পার্টি শিবসেনা আছে সেখানে জোটে। এ নিয়ে কোনো প্রশ্ন আমার মতো আমরা যারা বসে আছি কারোর থাকার কথা নয়। কিন্তু যে কোনো কারণেই হোক, কেউ বলছেন এনডিএকে রাখতে পারেননি, বা বিভিন্ন কারণ আছে। কার ব্যর্থতা, কি ব্যর্থতা, শিবসেনার পেছন থেকে ছুরি মারা, যেটা আছে, শিবসেনা সেই জোট ছেড়ে বেরিয়ে গেছে। রাষ্ট্রপতি শাসন চলছে, সরকার তৈরি করতে হবে, দীর্ঘদিন চলতে পারে না এই অবস্থায়। বিধানসভা সাসপেন্ডেড অ্যানিমেশনে 6:45 মাঝরাতে কু করে। না, এখন মাঝরাতে কু করে হয়েছে বা কখন হয়েছে, সে কেন হয়েছে, সুপ্রিম কোর্টে তো মামলা আছে, আমার বলা উচিত হবে না, কালকে যেহেতু জাজমেন্ট আছে, আমার পক্ষে বলাটা তো উচিত না। এবং কালকে আর কয়েক ঘন্টার মধ্যেই ফয়সলা এসে যাবে, রাজ্যপাল ঠিক করেছেন, ভুল করেছেন, কি করেছেন জানা যাবে। কিন্তু আসল ঘটনা হচ্ছে কার সঙ্গে মেজরিটি মার্ক আছে। আর সেটা তো হায়াত রেজেন্সি হোটেলে হবে না, সেটা সুপ্রিম কোর্টেও হবে না, সেটা রাজভবনেও হবে না, সেটা একমাত্র বিধানসভায় হবে। মহামান্য আদালত বা রাজভবন যা সময় দেবে, সেই সময় মুখ্যমন্ত্রী যদি মেজরিটি মার্ক পেরোতে পারেন, তার সরকার থাকবে। নত কর্ণাটকের মতো হবে, ইউদুরাপ্পা সরকার ছিল, সেই সরকার পড়ে গেছে। এমন সরকার 13 দিনের বিজেপি সরকার, যে ক্যাবিনেট মিটিংয়ে অজিত পাওয়ারই নেই, খালি চেয়ার। আমি 2 মিনিট শুধু বলতে, একটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর 13 দিনের সরকার 96 সালে, আপনাদের সকলের মনে আছে।
আমরা 13 দিনের সরকার তৈরি করেছিলাম 163 জন সাংসদের সমর্থন। হ্যাঁ, কিন্তু নৈতিকতার কারণে মাথা উঁচু করে সরকার ছেড়ে বেরিয়েছে, কিন্তু মাথা নিচু করে করতে হচ্ছে। পোস্ট পোলে ভোটের পরে অনেক রাজনৈতিক দল, ছোট ছোট রাজনৈতিক দল সেদিন আমাদের সমর্থন করেছিল, আমরা সরকার রাখতে পারিনি কিন্তু সমর্থন করেছিল। দ্বিতীয় কথা, কংগ্রেস পার্টি এরকম একজনকে এরকম বসিয়ে রাখে কয়েকদিনের জন্য, তারপর তাকে সরিয়ে দেয়। বহু উদাহরণ আছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী চরণ সিং থেকেছেন, চন্দ্রশেখর থেকেছেন, দেবেগৌড়া থেকেছেন, গুজরাল থেকেছেন, রাজ্যে রাজ্যে হয়েছেন। তার জন্য শিবসেনা কয়েকদিনের জন্য কংগ্রেসের হাতে মোহরা হতে পারে, 10 দিন, 15 দিন, 6 মাস, 3 মাস, 4 মাস, কিন্তু আলটিমেটলি কয়েকদিন পরে এবার বিজেপি সরকারই হবে। আমার প্রথম এবং সহজ সরল একটা প্রশ্ন, যদি এই জিনিসটা সকাল 8:45 না হয়ে বেলা 12টায় হতো, কি সমস্যা হতো? 1, 2, 4, 5 জন মানুষকে বেকার সকাল সকাল কেন ঘুম থেকে ডাকা হলো? এবং 3 নম্বর যে মেন প্রশ্ন, এইটা হওয়ার পর অনেক সংবাদ মাধ্যমে দেখছি অমিত শাহকে চাণক্য বলে অভিহিত করা হচ্ছে। আমার একটা কথা বলবেন, যে অজিত পাওয়ার পুরো ক্যাম্পেইন জুড়ে বিজেপিকে মানে আক্রমণ করে গেল, সেই অজিত পাওয়ার হঠাৎ বিজেপির প্রতি এতটা হয়ে গেল। তার মানে আমার বক্তব্য, যদি আজকে রঘু ডাকাত বেঁচে থাকতো তো তাহলে আজকের দিনে মিডিয়া তাকে মানে চাণক্য বানিয়ে দিত। কারণ মানে ব্যাপারটা তো তাই, ডাকাতি হচ্ছে, বিধায়ক চুরি হচ্ছে, নাকের সামনে থেকে নিয়ে রাত্রিবেলা প্রজেক্ট করা হচ্ছে। আর রাত্রিবেলা অ্যান্টি সোশ্যালদের টাইম, চুরি ডাকাতি সব রাত্রিবেলা হয়, এটা আপনারা খুব ভালো মতো জানবেন। তাই জন্য মানুষ এখন বিজেপির ফুল ফর্ম বলছে বড় জটিল পরিস্থিতি। মমতা ব্যানার্জি যে ধর্নায় বসেছিলেন, রাজীব কুমারের জন্য ধর্নায় পশ্চিমবঙ্গের বিধায়করা দল বদল করে, তাদের দেবাংশু কোন ব্র্যাকেটে ফেলবে? ইলেকশন হওয়ার রঘু ডাকাতের পশ্চিমবঙ্গ এডিশনও নেই তো। কারণটা হচ্ছে, দেখুন, ইলেকশন হওয়ার মাত্র মানে রেজাল্ট বেরিয়েছে, তারপরে সরকার গঠন। আপনি বলতে পারেন একটা এলাকার বিধায়ক নির্বাচিত হয়েছে 2 বছর 3 বছর পর, এলাকার পাবলিকের সেন্টিমেন্ট ঝান্ডা নিয়ে জিতলো, তারপরে রাতারাতি ঠিক যাদের হারিয়ে জিতলো আমি দেবাংশু ফেভারে বলছি। দেবাংশুর আমাকে প্রশ্ন করুন, আমি যদি একটা প্রশ্ন করছি, দেবাংশুর এত চিন্তিত হয়ে পড়ছে কেন? কটা বিধায়ক আছে মহারাষ্ট্রে তৃণমূল কংগ্রেসের? তাদের তো কোনো দল ভাঙানো হয়নি। তৃণমূল কংগ্রেসকে একদম মহারাষ্ট্রে ভাঙানো হয়নি। বিজেপি তৃণমূল কংগ্রেসকে ভাঙানোর জন্য মহারাষ্ট্র উৎসাহিত নয়। আর যত রঘু টাকাত বলছেন, এগুলো কম বলা দরকার। আপনারা তো পাকিস্তানে চিন্তিত কেন? আপনারা কত এমপি আছে পাকিস্তানে? জাতীয় রাজনীতিটা মোটামুটি হোটেল বন্দী হয়ে আছে এবং হোটেল পলিটিক্স শুরু হয়ে গেছে। কিছুদিন আগে কর্ণাটকে প্রায় একই ছবি, মোটামুটি বিধানসভার বদলে বিধায়কদের ঠাঁই হয়েছে হোটেলে। মুম্বাইয়ের লেমন ট্রেল হোটেল, জুহুর JW ম্যারিয়ট কিংবা পাওয়াইয়ের রেনেসা হোটেল, ঘর ছেড়ে এখন হোটেলেই ঘাঁটি গাড়তে হয়েছে মহারাষ্ট্রের শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস বিধায়কদের। বিরোধী শিবিরের সব বিধায়করা যখন হোটেল বন্দী, তখন একমাত্র বিজেপি বিধায়করা বাইরে ঘুরে বেড়াচ্ছেন। বিজেপি বলছে বিরোধীরা নিজেদের বিধায়কদের ভরসাই করে না, আর বিরোধীরা বলছে টাকার জেলের ভয় দেখিয়ে বিরোধী বিধায়ক ভাঙিয়ে সরকার করাটাই এখন বিজেপির ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে। তাই সতর্ক থাকতেই হচ্ছে। ক্ষমতা কেন্দ্রিকতা বা যে নৈতিকতার ওপর দাঁড়িয়ে করা হয় সেটা এখন আর নেই। এখন ক্ষমতা কেন্দ্রিকতাটা হচ্ছে কিছু লাভের জন্যে। সেই দিক থেকে এই রাজনীতিকে বিচার করতে হবে। জেতার পরে বিধায়কদের রিসর্টে আটকে রাখা, তাদের ওপর নজরদারি করা, এটা তো কোনো গণতান্ত্রিক কাঠামোর লক্ষ্যই হতে পারে না। সম্প্রতি কর্ণাটকেও একই ছবি দেখা গিয়েছিল। কংগ্রেস জেডিএস তাদের বিধায়কদের বিজেপির ছোঁয়া থেকে দূরে রাখতে হোটেলে রেখে দিয়েছিল। প্রথম দফায় নিজেদের বিধায়কদের বাঁচাতে পারলেও কয়েক মাস বাদে পরে আর পারেনি কংগ্রেস জেডিএস। হঠাৎ বিরোধীদের 17 জন বিধায়ক বিদ্রোহ করে বসেন, সঙ্গে সঙ্গে তাদের মুম্বাইয়ের হোটেলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ ওঠে পুরোটাই বিজেপির গেম প্ল্যান। আর শেষ অব্দি বিধায়কদের বিদ্রোহের জেরে কংগ্রেস জেডিএস সরকার পড়ে যায় এবং বিজেপি নতুন সরকার করে। পর্যবেক্ষকরা বলছেন, রাজ্যে রাজ্যে সরকার গড়তে কিংবা ফেলতে বিধায়কদের কেনা বেচার খেলা যত বাড়ছে, রিসর্ট রাজনীতির বিপজ্জনক প্রবণতাও তত ঊর্ধ্বমুখী হচ্ছে। এই রিসর্ট পলিটিক্স ভারতবর্ষে বেশ কিছুদিন ধরেই চলছে। দল ভাঙানোর এই রাজনীতি, তবুও তো অ্যান্টি ডিফেকশন লটা আছে বলে একটা কোথাও আটকায় যে 2/3 না গেলে হবে না। তা না হলে তো একদম মানে ওপেনলি কেনা বেচা হতো। যদিও সরকার গড়ে কিংবা ভাঙতে রিসর্ট রাজনীতি নতুন নয়। 1982 সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনের পর নিজেদের বিধায়কদের দিল্লির হোটেলে নিয়ে গিয়েছিলেন INLDর তৎকালীন প্রধান দেবিলাল। রামকৃষ্ণ হেগড়ের আমল হোক কিংবা BS ইয়েদুরাপ্পা বা কুমারস্বামী, কর্ণাটকে বিধানসভা নির্বাচনের পর ভাঙন রুখতে বারবার বিজেপি কংগ্রেস সবাই নিজেদের বিধায়ককে ভিন রাজ্যের রিসর্টে নিয়ে গিয়ে রেখেছেন।
1984 সালে অন্ধ্রপ্রদেশে তেলুগু দেশমের তৎকালীন প্রধান অভিনেতা তথা রাজনীতিবিদ এন.টি. রামারাও দলীয় বিধায়কদের ব্যাঙ্গালোরের হোটেলে নিয়ে গিয়ে রেখেছিলেন। 1995 সালে শ্বশুর এন.টি. রামারাওকে ক্ষমতা থেকে সরাতে গিয়ে একইভাবে নিজের অনুগামী বিধায়কদের হায়দ্রাবাদের হোটেলে রেখে দিয়েছিলেন জামাইবাবু চন্দ্রবাবু নাইডু। 1995 সালে গুজরাটের তৎকালীন হেভিওয়েট বিজেপি নেতা শঙ্কর সিং বাঘেলা বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজের অনুগামী বিধায়কদের মধ্যপ্রদেশের রিসর্টে নিয়ে গিয়ে রেখেছিলেন। 2002-এ শিবসেনা বিজেপির হাত থেকে দলীয় বিধায়কদের বাঁচাতে তাদের ব্যাঙ্গালোরের রিসর্টে নিয়ে গিয়েছিলেন কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী বিলাস রাও দেশমুখ। 2000 সালে নীতিশ কুমারের দলের ভয় নিজেদের বিধায়কদের পাটনার হোটেলে রেখে দিয়েছিল কংগ্রেস আরজেডি। 2017 সালে জয়ললিতার মৃত্যুর পর পনির সেলভামের সঙ্গে বিবাদের জেরে নিজের অনুগামী বিধায়কদের চেন্নাইয়ের একটি রিসর্টে রেখে দিয়েছিলেন শশীকলা। কিন্তু প্রশ্ন হলো, বিধায়ক কেনাবেচা হবে কেন? প্রকাশ্যে এভাবে অন্য দল ভাঙিয়ে সরকার করার চেষ্টা হবে কেন? কেন গণতন্ত্রে তথাকথিত রক্ষকদের এভাবে রিসর্ট বন্দী করে রাখতে হবে? রাজনীতিতে নীতি নৈতিকতা বলে কি আর কিছুই থাকবে না? এবিপি আনন্দ। পার্থবাবু, শেষ বাক্য ছিল রাজনীতিতে নীতি নৈতিকতা বলে কি কিছুই থাকবে না? আমি বলছি বিজেপি পিডিপির সঙ্গে যেতে পারে, কংগ্রেস শিবসেনার সঙ্গে যেতে পারে, এনসিপির সঙ্গে বিজেপি নির্দ্বিধায় যেতে পারে, সিপিএম কংগ্রেস এক হতে পারে। আমি বললাম যে এক হতে পারে, সেখানে আমি বলছি যে নীতির প্রশ্নে সেরকম জোট নিশ্চয়ই হতে পারে। আমি তো বললাম আমি এই তর্ক এখানে তৃণমূল এবং বিজেপি এক হয়েছিল কি শর্তে সে আলোচনাও আমরা এখানে করতে পারি। আমি বলছি যে আপনি একটা ক্লিপিংস বাদ দিলেন যে রিসোর্ট পলিটিক্স এর একটা অধ্যায় পশ্চিমবঙ্গ দেখেছে। আজ খড়গপুরে যেখানে ভোট হলো এই পৌরসভা ঘটনে কাউন্সিলর যারা জিতেছিল তাদেরকে নিয়ে গিয়ে বালাসোর চাঁদিপুরে ডাকতে হয়েছিল। আমি বললাম যে প্রায় এক দশক আগে এই আকাশদ্বীপ হোটেলে কংগ্রেস কাউন্সিলরদের বন্দী থাকতে দেখেছি। যে এই যে রোগটা ভারতবর্ষে অনেকদিন ধরেই তৈরি হচ্ছিল সেটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গে ঢুকে পড়লো, এটাই চিন্তা। আমার কথা হচ্ছে মোদী সাহেব শুনে নিন না, ভালো লাগছে। আপনি বলছিলেন না ভয় কোত্থেকে পাচ্ছে। মোদী সাহেব যখন ক্যাম্পেইনে আসলেন লোকসভায় প্রকাশ্যে ঘোষণা করেছিলেন আমার সাথে দলে দলে তৃণমূল, সংখ্যাটা আমি ভুলে গেছি, 40 জন তলায় তলায় যোগাযোগ রাখছেন। আমি বলছি যে এই যদি প্রকাশ্যে বলা যায় সর্বোচ্চ চেয়ার থেকে, তাহলে আমি বললাম যে সর্বনিম্ন স্তরে যখন গণতন্ত্র প্রসারিত হয় আসলে এই দলবদল, কেনা বেচা, হর্স ট্রেডিং, দ্যাট বিকামস আ পার্ট অফ দিস হোল গেম, এবং সেটা বৈধতা পায় ওখান থেকে। এই হর্স ট্রেডিং, সন্ময়দা, এটাও কংগ্রেসের বিরুদ্ধে আরেকটা অভিযোগ যে শিবসেনার সঙ্গে যেতে গিয়ে আপনারা সময় প্রচুর নিয়েছেন, এত দ্বিধা, এবং শুধু বিরোধীরা নয়, অভিষেক মনু সিং, প্রিয়া দত্ত, মিলিন্দ দেওরা তারা টুইটও করেছেন। কংগ্রেস এত সময় নিল কেন? না, সময় নিল তার কারণ দলটার নাম শিবসেনা, তার বেসিক কতগুলো এজেন্ডার সঙ্গে আমাদের কিসের ভিত্তিতে সেই দ্বিধা আপনারা কাটিয়ে উঠলেন সেটা পরবর্তীকালে বোঝা যাবে যে কি কি আমাদের সঙ্গে মিল হয়েছে। আমি তো জানি না শিবসেনা বাবরি মসজিদ ধ্বংসের জন্য দুঃখ প্রকাশ করেছে বলে তিনটে পয়েন্ট একটু উল্লেখ করবো। সেটা হচ্ছে এই বাহুবলী এবং 56 ইঞ্চি ছাতির হাত এবং ব্যাগ থেকে রক্ষা করতে কংগ্রেসকে সমস্ত এমএলএ কে নিয়ে রাজস্থানে যেতে হয়েছিল। রিসোর্ট পলিটিক্স এর এইগুলো একটা নতুন মাইলস্টোন তৈরি হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জাদ মাহমুদ বলছিলেন একটু আগে যে অ্যান্টি ডিফেকশন ল পশ্চিমবঙ্গের মাটিতে, মহারাষ্ট্রের মাটিতে একই চলছে। পশ্চিমবঙ্গে এতগুলো কংগ্রেসের এমএলএ কে তৃণমূল কিনলো, কিন্তু স্পিকারও সেখানে নীরব হয়ে চুপচাপ বসে আছেন। এটা অত্যন্ত দুঃখজনক। আর শেষকালে আমি এটা কথা বলতে শেষ করব যে একটা এরম রাতের কু, এই কুয়ের ফলে একটা সরকার তৈরি হলো যেটা আগামীকাল ভাঙবে। সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী সাহেব 8:30টার সময় শুভেচ্ছা বার্তা জানালেন। কালকে সরকার ভাঙার পর নরেন্দ্র মোদীর একটা শুভেচ্ছা বার্তা পাবো তো? হর্স ট্রেডিং এর শুভেচ্ছা এটাতে আমার একটাই কথা যে দেখুন, এই যে মানে ধরুন এই যে হর্স ট্রেডিং এর কথা আমরা বারবার ধরে বলছি, এই রিসোর্সটা কিন্তু খুব আইনসম্মত জায়গা থেকেই আসছে। কারণ এই কদিন আগেকার খবর যে আপনার মুম্বাই বিস্ফোরণের জন্য যে জড়িত অন্যতম অভিযুক্ত ইকবাল মির্চি, তার সংস্থা থেকে যে বিজেপি টাকা নিয়েছিল এটা বিজেপি তার হিসেবে দেখিয়েছে। বা ধরুন কর্ণাটকের রাজনীতি যখন চলছিল, গোলা জলে চলছিল, তখন যে 10 কোটি টাকার বন্ড নেওয়ার জন্য এসবিআই এর উপর চাপ তৈরি করা, এগুলো কিন্তু সরকারি তথ্য, সরকারি জায়গা থেকে হয়েছে। এবং আমরা এর আগেও দেখেছি যে তখন ওই বিদেশ থেকে টাকা নেওয়া, অনুদান নেওয়া মানে নির্বাচন কমিশনের আইনে বন্ধ ছিল, সেটাও আইন করে, সেখানে আবার কংগ্রেসও সমর্থন করেছে। তা সেইভাবে এগুলোকে সব আইনসম্মত করা হয়েছে। আসলে সারদার টাকাটা আইন করে আসেনি, সারদার টাকাটা আইন করে আসলে হয়তো এটা হতো না। এটা হচ্ছে এই কথাটা আমার চমৎকার লেগেছে পরের দিন, সেটা হচ্ছে যে শোভাদে একটা খুব ভালো কথা বলেছেন যে দেশে অথবা বিদেশে সরকার গড়তে তাহলে গুজরাটের মোটা ভাইকে ডাকার জন্য। আমি বলছি মানুষ আগে ভয় পেতে হচ্ছে শনিবারের বারবেলা, এখন লোকে বলছে শনিবারের ভোরবেলা। আপনি ভেবে দেখুন, একটা বৃদ্ধ মানুষ রাষ্ট্রপতি ভবনে বসে আছেন, তিনি সারা রাত জেগে রয়েছেন।
মানে রাজ্যপালের সঙ্গে দুটোর সময় দেখা করতে যাচ্ছে তারা সবাই নিয়ন্ত্রণের রাজনীতির শিকার। এটা কি ডাকাতির ছক হচ্ছে নাকি? এটা সরকারিভাবে ডাকাতি হচ্ছে। আমরা চুপ করে বসে আছি। রাজভবন যেভাবে সারা ভারতবর্ষের গণতন্ত্র যারা হরণ করছে, সবাই শুনে নিয়েছে। পার্থদা কতগুলো স্পেসিফিক পয়েন্ট বলেছেন যে নীতিহীন জোট, এনসিপির সঙ্গে বিজেপির সব খারাপ। কংগ্রেস সিপিএম এর যে জোট হচ্ছে পশ্চিমবঙ্গে, 34 বছরে কংগ্রেস নেতারা সিপিএম সম্পর্কে কি কি বলেছেন আর সিপিএম এর নেতারা কংগ্রেস সম্পর্কে কি কি বলেছেন, সে প্রমোদ দাশগুপ্ত থেকে শুরু করে বুদ্ধবাবু পর্যন্ত। রাজনৈতিক বিবাদের মধ্যে আমি দ্রুত একবার দেখাবো যে এই যে বিভেদ, এই যে দ্বিধা, এই যে ঝগড়া, এটা শুধুমাত্র রাজনৈতিক দলের মধ্যে হচ্ছে না, রাজনীতির সঙ্গে যুক্ত পরিবারের মধ্যেও হচ্ছে। কখনো ঠাকরে পরিবার, কখনো গান্ধী পরিবার, এর ব্যতিক্রম কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। আর এখন পাওয়ার পরিবার। জোটের শক্তি প্রদর্শনের জন্য হোটেলে কাকা শরদ পাওয়ার আর দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে অনুপস্থিত অজিত পাওয়ার, খালি তার চেয়ার। মহারাষ্ট্রের প্রতি মুহূর্তে পরিবর্তিত রাজনীতির এটা আরেকটা ছবি। ক্ষমতা, সিংহাসন, রাজপাট, এসবের জন্য রক্তের সম্পর্কে রক্তারক্তি নতুন কিছু নয়। রাজপাটের দখলদারি নিয়ে কৌরব পাণ্ডবদের লড়াই যেমন মহাকাব্যিক, তেমনি সিংহাসন দখল করতে ভাইদের হত্যা করতেও হাত কাঁপেনি সম্রাট অশোক কিংবা মুঘল বাদশাহ ঔরঙ্গজেবের। ক্ষমতা দখলের জন্য বাবা শাহজাহানকে বন্দী করেছিলেন ছেলে ঔরঙ্গজেব। আবার একইভাবে ছেলে অজাতশত্রুর হাতে বন্দী অবস্থাতেই মৃত্যু হয়েছিল বাবা বিম্বিসারের। তখন ছিল রাজপাট, এখন রাজনৈতিক ক্ষমতা। ক্ষমতার দ্বন্দ্ব এদেশের একাধিক হেভিওয়েট রাজনৈতিক পরিবারে ভাঙন ধরিয়েছে। মহারাষ্ট্রের পাওয়ার পরিবারের মধ্যে ফাটল সেই ইতিহাসের সর্বশেষ সংযোজন। 1980 23শে জুন বিমান দুর্ঘটনায় ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধীর মৃত্যু হয়। এরপর থেকেই সঞ্জয় স্ত্রী মেনকার সঙ্গে শাশুড়ি ইন্দিরার দূরত্ব তৈরি হয়। ছেলে বরুণকে নিয়ে শাশুড়ির বাড়ি ছেড়ে দেন মেনকা। 1982-তে সঞ্জয় বিচার মঞ্চ গড়েন তিনি। 1984-তে অমেঠি লোকসভা কেন্দ্র থেকে বড় ভাসু রাজীবের বিরুদ্ধে ভোটে লড়ে পরাজিত হন মেনকা। আপাতত তিনি এবং তার ছেলে গান্ধী পরিবারের ঘোর রাজনৈতিক শত্রু বলে পরিচিত নরেন্দ্র মোদীর দল বিজেপির সাংসদ। শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরের পরিবারও ভাঙন ধরেছিল এই ক্ষমতার দ্বন্দ্ব ঘিরেই। শিবসেনার মঞ্চে কাকা বাল ঠাকরের পাশে সবসময় দেখা যেত ভাইপো রাজকে। অনেকেই ভাইপো রাজের মধ্যেই কাকার ছায়া দেখতে পেতেন। কিন্তু বাল ঠাকরে যখন ছেলে উদ্ধবকে রাজনৈতিক উত্তরসূরি হিসেবে বেছে নেন, তখনই পরিবারে ভাঙন ধরে। কাকার সিদ্ধান্তে অভিমানী রাজ পরিবার ছেড়ে দিয়ে পৃথক দল তৈরি করেন। রাজনৈতিক উত্তরাধিকারী বাছা নিয়ে আড়াআড়ি বিভক্ত হয়ে গিয়েছিল তামিলনাড়ুর করুণানিধি পরিবারও। তামিলনাড়ুর প্রবাদ প্রতিম নেতা করুণানিধির রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তার ছোট ছেলে স্ট্যালিনকেই দেখতেন সাধারণ মানুষ। খোদ করুণানিধিও এমনটাই মনে করতেন। কিন্তু করুণানিধির বড় ছেলে আলাগিরি বাবার এই সিদ্ধান্তের সঙ্গে সহমত ছিলেন না। করুণানিধি পরিবারের এই দ্বন্দ্ব নিয়ে তামিলনাড়ুতে রক্তারক্তি পর্যন্ত হয়েছে। শেষ পর্যন্ত বড় ছেলে আলাগিরিকে দল থেকে বহিষ্কার করেন করুণানিধি। নিজের রাজনৈতিক ঐতিহ্যের ব্যাটন তুলে দেন ছোট ছেলের হাতে। দাদা মুলায়ম যতদিন পর্যন্ত দলের মাথা ছিলেন ততদিন ঠিক ছিল, কিন্তু ভাইপো অখিলেশকে সমাজবাদী পার্টির সর্বেসর্বা হয়ে উঠতে দেখে শেষ পর্যন্ত নিজেকে আর ধরে রাখতে পারেননি কাকা শিবপাল। শেষ অবধি সমাজবাদী পার্টি ছেড়ে পৃথক দল তৈরি করেন তিনি। দুই ভাই একসঙ্গে মন্ত্রী হয়ে শুরুটা ঠিকঠাকই করেছিলেন, কিন্তু ছোট ভাই তেজস্বী তাকে ছাপিয়ে যাচ্ছে দেখে শেষ অবধি আর সহ্য করতে পারেননি লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ। মুখে স্বীকার না করলেও শেষ অবধি ছোট ভাইকেই বাবার উত্তরাধিকারী হতে দেখে নিজে একাই ভোটের লড়াইয়ে নেমে পড়েন তেজ প্রতাপ। শেষ অবধি অবশ্য সাফল্যের মুখ দেখেননি। রাজনৈতিক দ্বন্দ্ব যেমন গোয়ালিয়রের সিন্ধিয়া রাজপরিবারে ভাঙন ধরিয়েছিল, কংগ্রেসের দিকে চলে গিয়েছিলেন ছেলে মাধব রাও এবং বিজেপির দিকে ছিলেন মা বিজয় রাজে, তেমনি ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের জেরেই পাঞ্জাব রাজনীতির হেভিওয়েট বাদল পরিবারেও ভাঙন ধরেছিল। ছেলে সুখবীরের হাতেই বাবা প্রকাশ সিং দলের সমস্ত ক্ষমতা তুলে দিচ্ছেন দেখে শেষ অবধি শিরোমণি অকালি ছেড়ে দেন ভাইপো মনপ্রীত বাদল। এখন রাজনীতিটা তো আর পলিটিক্স অফ ডিভোশন নেই, এখন রাজনীতিটা হচ্ছে পলিটিক্স অফ এক্সপেকটেশন, অর্থাৎ ক্ষমতা, অর্থ, প্রতিপত্তি, এগুলোই হচ্ছে রাজনীতি করার মূল লক্ষ্য।
সেখানে নীতি নৈতিকতা এই দলগুলোর মধ্যে খুবই কম দেখা যাচ্ছে। এটা আমাদের ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে খুব বেশি করেই এখন দেখা যাচ্ছে। একইভাবে হরিয়ানায় বাবা ওমপ্রকাশ চৌতালার আইএনএলডি ভেঙে বেরিয়ে যান ছেলে অজয় চৌতালা। তাঁর ছেলে দুষ্মন্ত এখন জননায়ক জনতা পার্টির প্রধান, হরিয়ানার কিং মেকার, বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী। কাকা শরদ পাওয়ারের হাত ধরে রাজনীতির কৌশল শেখার পর সেই কাকাকেই ভাইপো অজিতের মাত দেওয়ার চেষ্টা আরও একবার ক্ষমতার দ্বন্দ্ব ঘিরে পরিবারের ফাটলের ইতিহাস সামনে এনে দিল এবিপি আনন্দ।